বড় ঘটনা দিয়ে শুরু করতে চাই। আমরা একটা ঘটনা শুনে আসি। থ্যাংক ইউ রাসেল ভাই। এই কাহিনীটা হচ্ছে স্মৃতির বলা কাহিনী। স্মৃতিদের ফ্যামিলিতে আসলে অনেক বড় একটা ফ্যামিলি, আর ওদের ফ্যামিলিতে আপনার রেশারেশি আছে, মানে প্রপার্টি নিয়ে বেশ বড় একটা রেশারেশি আছে। তো ওদের ফ্যামিলিতে ওর বাবা ছিল সবচেয়ে বড় ফ্যামিলির মধ্যে, এবং সব মানে যখন প্রপার্টি ভাগাভাগি হবে তখন সেক্ষেত্রে আর কি ওদেরই ছেলে মেয়েদের মধ্যে আর কি মানে বন্টনটা ওভাবে হবে, এরকম কিছু ব্যাপার স্যাপার আছে। তো যাই হোক, তো ওরা দুই বোন আর কি, তো ওর বাবা মার খুব ইচ্ছা ছিল যে ওর যখন বড় বোন হয় আর কি, প্রথম বোনটাই যাতে ছেলে হয়, তাহলে তাদের প্রপার্টি বন্টনে কিছু সুবিধা হতো আর কি, যেটা মানে হয় অনেক ফ্যামিলিতে। তো সেরকম তো এখানে যেটা হয় যে ওর বড় বোন তো বড় বোনই হয়। তো কিন্তু বড় বোন হওয়ার আগে ওর আম্মুকে ফ্যামিলির কিছু মানুষ ব্ল্যাক ম্যাজিক করে, এবং সেইটা করার ফলে যেটা হয় যে উনি যখন নাকি ওকে পেটে নিয়েছিলেন তখন কিছু সমস্যার সম্মুখীন হন, এবং ওর বড় বোন হওয়ার সময় থেকেও কিছু প্রবলেম উনি দেখতেন, এবং মানে ওই যে আপুটা ছিল সেও ছোটকাল থেকে অনেক কিছু ফেস করে আসছে, এবং মানে তার সাথে অনেক উদ্ভট জিনিস ঘটে লাইফে। এর মধ্যে কিছু জিনিস যেমন উদাহরণ দিলে বলা যায় যে যখন ওর বড় বোনটা জন্ম হয়, পেটে ছিল, তখন তার আম্মু কোথাও হাঁটলেই একটু অন্ধকার কোথাও গেলেই একটা কালো বিড়াল দেখতো, এবং দেখা যেত যে মানে ওনাকে প্রায় স্বপ্নের মধ্যে ভয় দেখাতো বিভিন্ন জিনিস এনে। তো বাচ্চা হওয়ার পর যেটা হয় যে ছোটকালে যে মানে যখন নাকি ওই ওর বড় বোন বেশ একটু বড় হয়ে যায়, মানে কলেজ লেভেলে পড়ে, তো সেই সময়কার ঘটনা রাসেল ভাই, ওদের বাসার মধ্যে এরকম একটা ব্ল্যাক ম্যাজিক মানে করার জন্য, তাকে জাদু করার জন্য একটা ট্রাই করা হয় কি তাদের ফ্যামিলি থেকে তাদের এক কাজিন মানে তাদের বাসায় একটা গিফট নিয়ে আসে। গিফট হচ্ছে একটা পুতুল গিফট করে। তো বেশ বড় একটা কলেজ গোয়িং মেয়েকে একটা পুতুল গিফট করাটা একটা ডিফারেন্ট জিনিস, ঠিক আছে, বাট যেহেতু এটা একটা বার্থডে গিফট ছিল তো সেটাকে অ্যাকসেপ্ট করে, তো সেটা সে অ্যাকসেপ্ট করে নেয় এবং বাসায় রেখে দেয়। কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে যেটা মানে আমি বলতেছি সেটা হচ্ছে যে পুতুলটা হচ্ছে ইট ওয়াজ লাইক এ কাইন্ড অফ চাকি, যেটা হচ্ছে আপনার ওই যেটা দিয়ে মানুষকে কন্ট্রোল করে আর বিভিন্ন রকম ক্ষতি করে আর কি। তো এই পুতুলটা রাতের বেলা যখন ওখানে ওদের বাসায় রাখা থাকতো, এই বাসার মধ্যে উদ্ভট জিনিস ওই জায়গাটা ঘটতো রাসেল ভাই। যেমন দেখা যেত যে ওরা যেখান থেকে হাঁটতেছে ওখানে মানুষের কথাবার্তা শোনা যেত, ধোঁয়াটে অবয়ব দেখা যেত, এবং ওর বোনের কিছু মানে সিমটম মানে মানে ক্ষতি হওয়া শুরু করলো, যেমন অসুস্থ হয়ে যেত, জ্বর এসে যেত, বিভিন্ন রকম সমস্যা হয়ে যেত। এবং রাতের বেলা ওর বোন একটা স্বপ্ন দেখতো। এই স্বপ্নটা হচ্ছে যে কুৎসিত কোনো মানুষ, মানে ইটস লাইক হাত পা অনেক বড় এরকম কিছু একটা এসে তার বিছানার দিকে উবু হয়ে থাকতো, তাকে মানে ভয় দেখানোর চেষ্টা করতো, মুখের দিকে তাকায় ঘুমের মধ্যে, এরকম কিছু জিনিস। তো এরকম অবস্থাতে একদিন যেটা হয় যে ওনারা একটা নিয়ে আসেন, আপনার হুজুর নিয়ে আসেন এই জিনিসগুলো নিয়ে, মানে প্রবলেমগুলো ফেস করার জন্য, যে আমার মেয়ের এরকম সমস্যা হচ্ছে, সমস্যাটা কি, সে তো সুস্থ স্বাভাবিক ছিল, কিন্তু প্রি হিস্ট্রি কিছু বলে আর কি এই জিনিস। হুজুরকে অনেক বলেন যে আমরা অনেক সময় এরকম হয়েছে, দেখা যাচ্ছে যে ওকে আমরা বলি যে দোয়া পড়তে বা এরকম কিছু করতে, বাট দেখা যাচ্ছে যে তার খুব একটা আগ্রহ নাই। না। তো হুজুর তখন বলেন যে একটা ব্যাপার হচ্ছে কি, আপনাদের সবচেয়ে বড় জিনিস যে আপনাদের ফ্যামিলিতে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, কালো জাদু করা হয়েছে, এবং কালো জাদু যারা করে তারা এই জিনিসটাকে মানে খুব লাইক কোনো একটা এমন কিছু সহযোগিতা নিয়ে করে যেটা হচ্ছে মানুষের মধ্যে বাজে একটা এফেক্ট ফেলে। এবং এই জিনিসটাকে দূর করার জন্য যেটা দরকার হয় মানুষের, সেটা হচ্ছে যে আপনার বিশ্বাস দরকার হয়। বিশ্বাস না হলে জিনিসটা মানে আপনার মানে ওভারকাম করতে পারবেন না। তো তারা মনে করেন যে এই জিনিসটাকে মানে চর্চাই করতে থাকে ভালো জিনিসগুলা, কিন্তু বাট তাদের মধ্যে কাজ হয় না আর কি খুব একটা। তো একদিন যেটা হয়, ওর বোন নাম ছিল এরকম রাতের বেলা সিঁড়ি দিয়ে, তো দেখে যে সিঁড়ির কোণার মধ্যে একটা ছোট এরকম বাচ্চা বসে আছে, আচ্ছা, মানে ছোট একটা বাচ্চা মেয়ে বসে আছে, এবং বাচ্চাটা কাঁদতেছে ঠিক সিঁড়ির একটা ল্যান্ডিং এ, যেখানে ওই যে লাইট জ্বলে আর কি। তো সে যখন দ্বিতীয় ল্যান্ডিং এ নামে, দেখে যে বাচ্চাটা কাঁদতেই আছে, তো সে করে কি যে জিজ্ঞেস করতে যায় তাকে যে কি হয়েছে, বাচ্চা ঘুমাচ্ছে। তো দেখে যে বাচ্চাটা তাকায় তার দিকে, উঠে তার দিকে তাকায়, হেসে দেখা যাচ্ছে চেহারাটা একদম বড় মানুষের মতো হয়ে যায়, জাস্ট লাইক এ গ্রোন মানুষের মতো হয়ে যায়। এবং সে মনে করেন যে খুব মানে ওটা দেখে পুরো ফেইন্ট হয়ে যায় ওই জায়গায়। এবং তখন তাকে নিয়ে আসে বাসায়, এনে মানে আপনার বেশ পড়া হয়, তাকে নিয়ে দোয়াটা পড়েই করে সে করে, এবং মানে জিনিসটা একদম আউট অফ হ্যান্ড যখন হয়ে যায়, মানে তারা এটা রাখতে পারে না তাকে, সে খুবই অসুস্থ হয়ে যেতে থাকে এবং তার মানে অবনতি ঘটতে থাকে। তো এই পর্যায়ে রাসেল ভাই যে ওই যেই হুজুরটা তাকে নিয়ে আসছিল বাসার মধ্যে ঝাড়ার জন্য, তাকে আবার ডেকে আনা হয়, এবং তিনি এনে তার উপর বেশ আপনার ট্রিটমেন্ট চালায়। এবং ট্রিটমেন্টটা হচ্ছে যে বলে যে ওকে আপনাদেরকে নিয়ে যেতে হবে দূরে কোথাও, এবং দোয়া দূর আপনার সেখানে যে আছে আপনার মানে এই যে
ব্ল্যাক ম্যাজিকের যে বলয় আছে এখান থেকে তাকে সরাই নিতে হবে। ডিয়ার লিসেনার, আজকের এই ইমেল এপিসোডটি অনেক অনেক ভয়ঙ্কর হতে যাচ্ছে। লিসেনার্স, যারা আমাদের এরকম ঘটনা পছন্দ করেন তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আজকে কিন্তু কিছু নতুন নতুন ইমেল আপনাদের সামনে তুলে ধরেছি। চলুন সেই ইমেলগুলো শুনে নিই। চলুন চলে যাই ঘটনাতে। আচ্ছা, এবং তাকে আপনার মানে সেই রকম মানে একটা মানে এমন কোনো জায়গায় নিতে হবে যেখানে নাকি এই ধরনের কোনো বাজে প্রভাব তার উপর না পড়ে। এবং তারপর ওদের ফ্যামিলি তাকে ওখান থেকে সরাই নিয়ে যায়, ওখান থেকে দূরে নিয়ে যায় এবং তাকে বিভিন্ন রকম মানে ইসের থেকে দূরে রাখে আর কি, মানে এই ধরনের প্রভাব থেকে দূরে রাখে, দোয়া টোয়া পড়ে এবং আস্তে আস্তে সে কিছুটা ভালো হয় রাসেল ভাই। বাট ব্ল্যাক ম্যাজিকের প্রভাব তার উপর এখনো মানে কিছুটা থেকেই যায়, মানে তার সে মোটামুটি এই কি বলে এটাকে যে পায়াস হওয়ার প্রসেসে এসে চলে আসছে আর কি, এটাতে তার মধ্যে থেকে কিছুটা কাটতেছে। আচ্ছা, এটাই ছিল। ওকে, শুনে আসি আমরা নেক্সট স্টোরিটা। থ্যাংক ইউ রাহুল ভাই, হ্যাপি নিউ ইয়ার টু এভরিওয়ান। এই ঘটনাটা শেয়ার করবো হচ্ছে পুরান ঢাকার ঘটনা রাসেল ভাই, উর্দু রোডের ঘটনাটা আমার সাথে শেয়ার করেছেন মাসুদ ভাই। উনি পুরান ঢাকাতেই জব করেন। আমি দেখলাম যে আপনি কথা বলছেন ওভার দ্য ফোন এখানে এসেও। উনি অ্যাকচুয়ালি আমি কয়েকদিন আগে পুরান ঢাকায় গিয়েছিলাম, একটা মানে অনেকদিন ভৌতিক ঘোরাঘুরি হয় না আর কি, ভৌতিক গল্প কালেক্ট করা হিসেবে। তো তখন মাসুদ ভাই কাহিনীটা শেয়ার করেন আর কি। আচ্ছা, ওনার এক কাজিনের ঘটনা আর কি। আচ্ছা, তো ঘটনা চলে যায় রাসেল ভাই। জি। আচ্ছা, তো মাসুদ ভাইয়ের এক কাজিন হঠাৎ করে মারা যায় আর কি। তো উনি কাহিনীটা শুনেন ওনার কাছে, মানে ফোন কল পান যে ওনার কাজিন মারা গেছে। আর এই কাজিন মারা যাওয়ার পর উনি সন্ধ্যার পর উনি উর্দু রোডে চলে যান ওখানে আচ্ছা দেখার জন্য। তো ওনার সাথে একটা বন্ধুকে নিয়ে উনি যান। যে যখন ওই বাসাটার সামনে থামেন, বাসাটাকে কেমন জানি প্রথমেই কেমন নীরব একটা ভাব লাগছিল আর কি ওনার কাছে। পুরো বাড়িটাই মনে হচ্ছে যে একটা থমথমে ভাব বিরাজ করছে আর কি। তো বাসার নিচে মোটরসাইকেল রেখে উনি ওনার ফ্রেন্ডকে নিয়ে বাসায় ঢুকে আর কি, 3 তলা বাড়ি। তো যখন সিঁড়িতে উঠছে ওই সময়টাই ওনার শরীরটাতে মনে হচ্ছে যে একটা ঝিম করে একটা মনে হয় কিছু একটা মানে লাইক আমাদের যেমন অনেক সময় দেখা যায় গুজ বাম্প হয় রাসেল ভাই, কাইন্ড অফ লাইক দ্যাট, এরকম একটা ভাব হয় এবং পুরো শরীরটা ওনার ঝিম করে ওঠে এবং ভারী হয়ে যায়। তো উনি সিঁড়িতে উঠছে, ওনার কাছে মনে হচ্ছে যে বিশাল ক্লান্ত, উনি মানে ঘুমিয়ে পড়বেন এরকম একটা ব্যাপার। আচ্ছা, এরকম করে উপরে উঠছেন উনি, আর সাথে তার বন্ধু। তো উনি ওনার বন্ধুকে জিজ্ঞেস করেন যে তোর কি কোনো ইফেক্ট হচ্ছে, মানে আমার খুব খারাপ লাগতেছে কেমন জানি। তো বন্ধুটা বলে না, আমার তেমন কিছু লাগতেছে না। যাই হোক, তো উনি নিজেকে মনে করেন যে উনি হয়তো টায়ার্ড বা কিছু একটা, বা ওনার কোনো কারণে খারাপ লাগছে। তো উনি বাসা উঠে যান। উঠে যেয়ে দেখেন যে যথারীতি মানুষ মারা গেলে বাসায় যেমন হয়, মানুষ কাঁদছে এবং ওনার সেই কাজিনটাকে মানে শুয়ে রাখা একটা ইসের উপর, খাটিয়ার উপরে। তো উনি এক সময় দেখছেন যে অনেকেই কাঁদছেন আর কি এর মধ্যে। আজকে ম্যাক্সিমাম ঘটনা মরা মানুষের ঘটনা। হ্যাঁ, এটা কোইন্সিডেন্ট আসলে তাই কিন্তু ভালো লাগছে জন্যই। হ্যাঁ, তো উনি দেখছেন যে ওনার ফুপুরা কাঁদছে, তার মধ্যে একজন বলছে যে বিলাপ করে তো একা থাকতে চাইতো না, ও বলতো ওর ভয় লাগতেছে এরকম। উনি কথাগুলো ওনার কানে যায়, বাট উনি জিনিসটাকে আসলে তখন একটা খুব একটা আমলে নেন না। তো উনি মানে ওই লাশটা দেখতে চান আর কি। তো লাশটা দেখতে চান, তো লাশের মুখের উপর থেকে আপনার কাপড়টা নামায় গলা পর্যন্ত আর কি, যতটুকু দেখায়। তো উনি খেয়াল করে হঠাৎ করে একটু ওনার কাছে জিনিসটা অড লাগে বা একটু ডিফারেন্ট লাগে, যে পুরো লাশের মুখটা নীল রং, মানে নীলচে বর্ণ ধারণ করছে। যদিও উনি শুনছে যে আপনার এই মৃত্যুটা হয়েছে স্ট্রোক করে, হ্যাঁ স্ট্রোক করে মারা গেছে। এরকম হওয়ার কথা না, এটা সাধারণত দেখা যাচ্ছে যে কোনো বিষের প্রভাবে বা এরকম কিছু একটা তো হয়, থিংস লাইক দ্যাট। বাট লুকস অড আর কি, নীলচে বর্ণ এবং ঠোঁটটা কালচে, এবং ওনার কাজিন নাকি সিগারেটও খেত না, বয়সও তেমন বেশি না। যাই হোক, তো উনি দেখে কেমন একটা ধাক্কার মতো খায়। এই অবস্থায় উনি দেখে আবার ফিরে আসতে থাকে, ওনার মাথার মধ্যে ওরকম জিনিসটা ঘুরছে এবং বেশ ওনার শরীরটা ভারী হয়ে গেছে আর কি। তো উনি নিচে চলে আসে, এসে যখন ওনার বাইকটা স্টার্ট দিতে যায়, দেখে যে বাইকে মানে আপনার কোনো নেই, পাওয়ার নেই, মানে এমনকি চাবি ঠোকানোর পরে বাইকের মানে আপনার এই ড্যাশবোর্ডে লাইট জ্বলতেছে না, সবকিছু মানে পুরোপুরি এটা ডেড। তো উনি একটু আগে চালা আসছি, বাইকটা ওয়েল মেইনটেইন বাইক, সবসময় উনি এটা মেইনটেইন অবস্থায় রাখে, এরকম করে পুরো মানে ইলেকট্রিক্যালি শাটডাউন সাধারণত করে না বাইক। হ্যাঁ, তো দেখে পুরো ইলেকট্রিক্যালি শাটডাউন এবং বাইকটা বেশ মানে হয়ে গেছে, মানে কোনো শব্দই করছে না। আচ্ছা, তো উনি এই অবস্থায় ওনার বাইকটাকে ঠেলে নিয়ে আসতে থাকে। তো আস্তে আস্তে ওই যে গলিটাতে মানে ঘটনা ঘটছে সেটা থেকে যখন বের হয়ে আসে বাইকটা নিয়ে ঠেলে এসে, তো তুমি কি মনে করো ওনার খুব ক্লান্ত লাগতে থাকে, এই অবস্থা উনি বাইকটা স্টার্ট দেয়। আচ্ছা, আরেকবার করে তাকে সাথে সাথে মানে বাইকটার মানে চাবি ঘোরানোর সাথে সাথে লাইটটা জ্বলে উঠছে এবং বাইকটা স্টার্ট হয়। আচ্ছা, তো জিনিসটা ওনার কাছে খুব মানে খারাপ লাগে। এবং ওই দিন রাতে যখন বাসায় ফিরে আসে তখনও তার এরকমই খারাপ লাগতে থাকে, মানে শরীরটা ভার হয়ে আছে, কেমন ডিফারেন্ট, এবং কিছু দুঃস্বপ্নের মতো দেখে রাতে ঘুমের মধ্যে। তো পরদিন, ওই দিন আর জানাজা হয়নি রাসেল ভাই, পরের দিন ওই ইসের রাতে জানাজা হবে। তো উনি ওই বাসায় ফেরত যায় আর কি। আচ্ছা, বাসায় ফেরত যায় এবং যে ওনার আরেক কাজিনের সাথে জানাজা পড়ার পর ওনার এক কাজিন বলতেছে যে ওই অমুক ভাই আর কি, যার নামটা গোপন রাখতে বলছে উনি, যে উনি আমাকে বলতেছিল আমি যদি ওনাকে ছেড়ে না যেতাম তাহলে আজকে হয়তো উনি মানে ওনার এরকম হতো না,
হ্যাঁ এরকম কিছু একটা বলতেছে। আচ্ছা। তো মাসুদ ভাই খুব কিউরিয়াস হয়ে তাকে জিজ্ঞেস করে যে কি ছেড়ে যেত না, মানে বুঝলাম না। তখন বলে যে আসলে ঘটনাটা কি, যে ওনার ফ্যামিলি তো একসাথে থাকতো, ওয়াইফ এবং বাচ্চা, এবং তারা দেশের বাড়ি গেছিল এবং উনি খুব ভয় পেতে একলা। তো এই কারণে আমি ওনার সাথে ওই দিন রাতে ছিলাম। আচ্ছা। যিনি মারা যায় তার আগের দিন রাতে। তো রাতে আমরা ঘুমায় আসি, একটা পর্যায়ে মানে লাইক ভোর রাতের দিকে আমি আর কি একটু বাথরুমে যাবো, তাই আমি মানে একই রুমে ছিল বিছানা, আচ্ছা। তা আমি চাদরটা খুলে উঠতে গেছি বিছানা থেকে, কাজ আমার বুক সমান নামাইছি চাদরটা। এই সময় আমি তাকাই দেখি যে বিছানার মধ্যে ওই যে ভাই যিনি মারা গেছেন উনি শুয়ে আছেন সমান হয়ে, এবং ওনারই আরেকটা ভার্সন কপি ওই বিছানার মধ্যে বসে আছে। বসে যে উঠছে তার দিকে তাকায় হাসতেছে মিটিমিটি, মানে একটা হাসি ছোটের মধ্যে। এটা দেখে নাকি সে খুব ভয় পেয়ে যায়, মানে কল্পনাগুলো তো ভয় লাগে। হ্যাঁ, এবং এটা দেখে ওই যিনি শুয়েছিলেন সে খুব ভয় পেয়ে যায়, এবং সে করে কি সাথে সাথে চাদরটা আবার গায়ের মধ্যে টেনে নিয়ে মানে তাড়াতাড়ি শুয়ে পড়ে, মানে আর ওঠে না। তো ঠিক উনি ওইভাবে শুয়ে থাকে, কখন ঘুমায় যায় ঠিক নেই। এখন সকালবেলা উনি তাড়াতাড়ি উঠে যিনি মারা গেছেন তাকে কোনো মতে ধাক্কা দিয়ে বলে কি যে আমি গেলাম বাসায়, বলে চলে যায়। এবং ওই দিনই নাকি এই ঘটনাটা পরে শুনে বিকালের দিকে যে মারা গেছে। আচ্ছা। এবং ওই লাশটা যখন নিয়ে গেছে হাসপাতালে, তারা তো পরে ডিসকভার করে যে এখানে উনি মারা গেছে। হাসপাতাল যখন নিয়ে যায়, হাসপাতালরা বলে যে এখন মরেনি, মারা গেছে অনেকক্ষণ আগে। আচ্ছা। ঠিক আছে। তো পরে উনি নাকি ওনার চাচার কাছে জিজ্ঞেস করে যে মানে আপনারা এই বাসাটা নতুন উঠলেন, উনি এরকম ঘটনা। তো বলে আর এই বাসায় ওঠার পর থেকে আমাদের যত সমস্যা শুরু হয়েছে, এই বাসায় আগে যার থেকে কিনছি তার বাড়ির মালিকের মেয়ে এখানে গলায় দড়ি দিয়ে মারা গেছিল, এবং মানে এমনি দুনিয়ার সমস্যা হতো। এখন মানে তার ছেলেটা মারা গেল আর কি এখানে। আচ্ছা। এটাই ছিল রাসেল ভাই একটা কথা। রাসেল ভাই, আমার নেক্সট স্টোরিটা শেয়ার করবার পূর্বে আপনাদের একটু ডিস্টার্ব করবো। আসলে স্টুডিওতে ঢোকার পরে মোবাইল ফোন তো চালানো যায় না, তো মাম্মা আর আজকে বার্থডে। হ্যাপি বার্থডে আন্টি, আপনাকে অনেক অনেক জন্মদিন। হ্যাপি বার্থডে মা। আমি আসলে তখনই বলতাম, আমি ভুলে গেছিলাম, সরি রাসেল ভাই। নো প্রবলেম, নো প্রবলেম। আসলে অনেক অনেক শুভকামনা আপনার জন্য, নতুন বছর আপনার জন্য অনেক সুন্দর যাক, আশা করবো যে ভালো যাবে প্রতিটা দিন। থ্যাংক ইউ রাসেল ভাই। তো যে ঘটনাটা শেয়ার করবো, যে এটা একটি যমজ বোনের ঘটনা, অনেকদিন আগের ঘটনা রাসেল ভাই। আচ্ছা। ওনারা যখন ক্লাস 8-এ পড়তেন তখনকার ঘটনা। পরিবারে বাবা মা সহ 2 ভাই ছিলেন আর কি, তারা ক্যারিয়ারে পড়তেন। তারা ক্লাস 8-এ পড়তো তখন, 1983 সালের ঘটনা। বাবা টিএনটিতে চাকরি করতো। তো যখন করতো, অ্যাকচুয়ালি আমার নানাকেও তিনি ছিলেন, তার বাবা ছিলেন আর কি। এতটাই মানে উনি ঘনিষ্ঠ ছিলেন, মানে উনি এতটাই রিনাউন। আচ্ছা আচ্ছা টিএনটি। তো 83 সালের সেই ঘটনাতে চলে যায়। তো তারা তো কোয়ার্টার পায় গভর্নমেন্টের, সেই গভর্নমেন্টের কোয়ার্টার আবার 2 তলা। আচ্ছা। তো 3 তলা অর্ধেক ছাদ অর্ধেক ফ্ল্যাট আর কি, তাদেরকে সেখানে থাকতে দেয়। তো আসলে ভাই বলি, ইলেকট্রিসিটির একটু ঝামেলা ছিল ওই সময়। থাকতো মানে সারাদিন থাকতো কতবার সেটাই গোনা যেত আর কি। আচ্ছা। মোস্ট অফ দ্য টাইম থাকতো না। তো তাদের 2 জনের লাইফে এরকম ঘটনা ঘটতে পারে এটা কখনো কল্পনা করতে পারে নাই। সেদিনের ঘটনায় চলে যাই। তো গরমকাল, তো রাসেল ভাই ইলেকট্রিসিটি ছিল না। তো লুবনা এবং স্বপ্না, যে 2 জন আন্টির কথা বলছি, লুবনা যার কথা বলছি তিনি হচ্ছে স্বপ্না থেকে 25 সেকেন্ডের বড়। আচ্ছা। তো উনি বাইরে যান আর কি। তো আপনার ছাদের যে পোর্শনটা যেটা আছে সেখানে ইলেকট্রিসিটি নাই। তো অনেক রাত হয়ে গেছে, প্রায় 10টা দিকে ইলেকট্রিসিটি নাই। তো ওই সময় তার মা তাদেরকে খেতে ডাকছিল। তো মোটামুটি ইলেকট্রিসিটি না থাকবার কারণে অন্ধকারে খাবে, আর ওই হারিকেনের আলোয় খাবে, সেজন্য তারা বলছে যে ইলেকট্রিসিটি আসলে খাবে। আচ্ছা। তো তারা ওই জায়গায় যে পোর্শনটা ছাদ ছিল সেই জায়গায় যায়। তো উনি জাস্ট দাঁড়িয়েছিল, 5 থেকে 7 মিনিট হবে এমন সময় একটা চিৎকার আসে। এক চিৎকারে দৌড় দিয়ে যায়, এবং এই চিৎকারটা স্বপ্নারা তখন তিনি বুঝে ফেলেন। এক দৌড়ে রুমে যান এবং দেখেন যে স্বপ্না পড়ে আছে মেঝেতে। তো ওনাকে উঠানোর পরে যখন জ্ঞান ফেরে, তখন জানতে চায় যে আসলে কি ঘটেছিল, তোর সাথে তুই এরকম পড়েছিল কেন, হঠাৎ করে অজ্ঞান হয়ে গেলি কেন। তখন তার ছোট বোন যে বলছে, স্বপ্না, ছোট বোন বলতে কি 25 সেকেন্ডের ছোট। তো উনি বলতে লাগলেন যে আসলে আমি ইলেকট্রিসিটি যখন ছিল না তখন আমি ওয়াশরুমে ছিলাম, চুল আঁচড়াচ্ছিলাম আপনার আয়নার দিকে। তো হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে যাওয়ার পরে আমি রুমের দিকে যাই। এইটা পরে একটু ভীত সন্তুষ্ট আর কি। রুমের দিকে যাই, এমন সময় হালকা আলোয় বুঝতে পারি কে যেন আমার টেবিলের পাশে দাঁড়িয়েছিল। আচ্ছা। আমার পড়ার টেবিলের পাশে। আমি আরো কাছে যাওয়ার পর দেখি যে পড়ার টেবিলের পাশে যে দাঁড়িয়েছে তার সাথে কোনো মাথা নাই, এবং সব জোরে জোরে হাসছে, সাউন্ড পাচ্ছে, কিন্তু উনি কে আমি জানি না। এরপর তাকে ধরার এক প্রচেষ্টা চালায়। ধরার প্রচেষ্টা চালায় তিনি। বাড়ি পুনে ওই রুমটা পুরো দৌড়ে গিয়ে বাইরে গিয়ে পড়ে যায় রুম থেকে বের হয়ে। তো এটা ছিল ঘটনা রাসেল ভাই। তো সাথে সাথে বাসায় বাবাকে জানানো হয়, আমাদের বাসার বাবাকে জানানো হয়। তো যেহেতু রিসেন্টলি শিফটেড গভর্নমেন্ট কোয়ার্টার, তো এখনই তো শিফট করা যাবে না। তার প্লাস মেয়ের এখন প্রেশার দিয়েছে যে ওই মেয়েটা, ছোট মেয়েটা স্পেশালি, যে তো বড় মেয়েটা বলছে যে তুই তো সব ওই বুয়ার কাছ থেকে ভূতের গল্প শোনা, গ্রামের ভূতের গল্প শোনা, তাহলে তোর ভুল হতে পারে। তো হুজুর এসে তো হুজুরের কাজ করে যায়, পানি দিয়ে যায়, পানিটা ছেটাতে বলে বাসায়। তো হুজুর চলে যাওয়ার পরে খুব নর্মাল লাইফ
নরমাল সবকিছু normal হয়ে যায়? সবকিছু আচ্ছা। নরমাল হয়ে যায়। আচ্ছা অ্যাবনর্মালিটিস আসলে রাসেল ভাই এটা হঠাৎ করেই হয়। আচ্ছা, হ্যাঁ ট্রু। তো সবাই বলতে থাকে যে এটা তোর হ্যালুসিনেশন অথবা তোর খারাপ কিছু চিন্তা অথবা তোর মাথায় সামনে চলে আসে। সেটা থেকে ভাবনার কারণে হয়তো এখন, এরকম হচ্ছে। তুই জিনিসটা। এটা ফিল করতেছিস, জায়গাটা বাদ দে, এটা মাথা থেকে সরাই ফেল। মানে সবাই যেরকম ভাবে আর কি, প্রথম ব্যাপারটা উড়িয়ে দেওয়া, সাধারণ মানুষরা যেভাবে করে, যেভাবে কয়, হ্যাঁ আপনি হলেও তাই করতেন। সেটাই। তো রাসেল ভাই এখন কিছুদিন পর, তার 15 থেকে 20 দিন পরে প্রচন্ড বৃষ্টি পড়ছে হঠাৎ, পয়লা বৈশাখের পরে তো, মানে বৈশাখের কাল বৈশাখী ঝড়, চারিদিকে প্রচন্ড বৃষ্টি এবং শব্দ, স্পেশালি হচ্ছে দরজা জানালা বাজ পড়ার শব্দ, বাড়ি খাওয়ার শব্দ, এবং চারিদিকে গাছের পাতা যে নড়ছে ওইটা শব্দ, মানে খুব খারাপ অবস্থা। খুব বেশি সময় না, রাত্রে 8:30 কি 9টা বাজে। তো ওনারা চাচ্ছিল যে ওই বৃষ্টির মধ্যে বাইরে যে ভিজবে, তো অভ্যাসটা ওরকমই আর কি, ছোট বাচ্চা মানুষ তো, এইটা পরে কত বড়, বেশি বড় না। তো দুইজনেই একসাথে দরজা খুলবে আর কি। তো দরজা খুললেই তো ছাদ, দরজা খুলেই পাড়া দিতে যাবে, এমন সময় দেখে যে ছাদের মধ্যে অনেকগুলো কবর রাসেল ভাই। একটা লোক কোনায় কবর খুঁড়ছে এরকম ছাদের মধ্যে কোদাল দিয়ে। মানে ওনাদের কথা হচ্ছে কি দেখলাম এটা, আসলে কোদাল দিয়ে মাটি খুঁড়ছে নাকি কবর খুঁড়ছে নাকি মানে কি বাড়ি দিচ্ছে কি, আমি হঠাৎ করে ছাদের মধ্যে এরকম একটা অবয়ব দেখতে পাই তারা। আচ্ছা। তো দৌড়ে তার বাবার কাছে যায়, বাবা মাকে দুইজনকেই ডেকে নিয়ে আসে, টেনে নিয়ে আসে, ওয়ান কাট অফ টেনে হেঁচড়ে নিয়ে আসে দুইজনে। এবার কিন্তু আসলে একজন দেখে নাই, দুইজন একসাথে দেখে। তো বাবা মা বলে কোথায় কি, কোথায়, আমি তো কিছু, সবকিছু নর্মাল, কোনো কিছুই দেখতে পাচ্ছে না। এবং বাইরে থেকে ভিতর থেকে হারিকেনটাও নিয়ে পর্যন্ত এসছে যে আসলে ছাদটা তো অন্ধকার, ছাদের মধ্যে কিছু দেখা যায় নাকি, ভিতরে দেখা গেল বৃষ্টি তো, রাসেল ভাই যেতেও পারছে না। আচ্ছা। তো বাবা বলে যে ধুর এগুলি বাদ দিত, তোরা যে বাসায় রুমে যা ঘুমা। তো তাদের মধ্যে আবার যে মানে মনের মধ্যে জেগে উঠেছে কি দেখলাম আসলে, আবার যাই দেখি। তো এই ভীত অসন্তুষ্ট অবস্থায়, এত ভয় পাওয়া অবস্থায় তারা এত সাহস করে, এতটুকু ভয় পেয়ে এত সাহস করে দরজাটা আবার ফাঁক করে দেখে যে কি হচ্ছে সেখানে। সে তারা দেখতে থাকে যে অনেকগুলো কবর একসাথে ছাদের মধ্যে, ওই অতটুক জায়গায়, অতটুক পোর্শনে অনেকগুলো কবর এবং অনেকগুলো মানুষ হাঁটছে ওই কবরের পাশ দিয়ে। কেউ তসবি পড়ছে, কেউ কাঁদছে, কেউ কথা বলছে, দূরে দাঁড়িয়ে অনেকগুলো মানুষ একসাথে ছাদের মধ্যে দেখতে পায়। আচ্ছা। এবং যে লোকটা কবর খুঁজছিল সে তখনও স্ত্রীর জায়গায় ছিল। আচ্ছা। তো তারা ব্যাক করে এসে বাবাকে খুব জোর প্রেশার দেয় যে এই বাসাটা চেঞ্জ করতে হবে, আমরা এখানে থাকবো না। আচ্ছা। এরকম যদি হতে থাকে তাহলে আমাদের উপর এফেক্ট পড়বে, বেশ ভালো এফেক্ট পড়বে। তো বাবা বলে যে আমি তো রিসেন্টলি চেঞ্জ করে আসছি গভর্নমেন্ট কোয়ার্টারে, আমি যেতে পারবো না আসলে এখনই, তো একটা ব্যবস্থা করি। তো বলে যে না, তুমি যদি না যাও তাহলে আমরা অন্য জায়গায় থাকি, অন্য বাসায় থাকি। তো বাবা অনেক জোরাজুরি করে তাকে রাখার ব্যবস্থা করে যে না কিছুদিন দেখি, সময়ও তো লাগে বাসা খুঁজতে। তো তার বাবা তাদেরকে প্রেশার দেয়। এর মধ্যে প্রায় 5 থেকে 7 দিন পর ওই ঘটনা, তাদের এক মামি মারা যায়। আচ্ছা। তো মামি মারা যায়, তো মামির কবর হয়েছে নানার বাড়িতে। তো নানার বাড়ি মানিকগঞ্জে। সেই নানার বাড়িতে কবর দেওয়ার পর ওই কবর যখন দিচ্ছিল, তার আবার একদম ঘরের সাথেই যে বাড়ি, তার সাথেই কবরস্থান, পারিবারিক গোরস্থান, খুব বেশি গোরস্থান না, 12 থেকে 14টা কবর আছে। আচ্ছা। তো তারা দূর থেকে দেখে যে কবরস্থ করছে, অনেক মানুষ তো ভিড়, তো তারা দূরে, কবরস্থানের ভিতরে তো মহিলাদের মেয়েদের অ্যালাউড না, ওরা দূরে ছিল আর কি মেয়ে দুটা। তো বাসায় আসে প্রায় 10, ওই মারা যাওয়ার সব কুলখানি শেষ করে বাসায় আসে যখন 13 দিন পর, হঠাৎ করে আবারও তারা ছাদে যাবে, এমন সময় দরজা খুলে ছাদে পাড়া দিতেই দেখে যে ঠিক একই রকম যে কবরস্থানটা তারা পারিবারিক গোরস্থান দেখে এসছে নানার বাড়িতে, ঠিক একই রকম গোরস্থান ওই তাদের ছাদের উপরে, একই রকম সেই কয়টা কবর। এটা হতে পারে তাদের হ্যালুসিনেশন, হতে পারে তাদের রং ধারণা, হতে পারে তাদের ভুল ধারণা, কিন্তু দুজন একসাথেই দেখার কথা না। হলে একজন দেখবে যে আগে এফেক্টেড হয়েছিল, সে প্রথমে অজ্ঞান হয়ে গেছিল, সে দেখতে পারতো, কিন্তু দুজন একসাথেই দেখে। এরপর থেকে একদম জোর করে তার বাসাটা চেঞ্জ করে ফেলে, এবং যে হুজুরটা এসেছিল সেও বলে যে এখানে একটা খারাপ নজর আছে, আপনারা বাসাটা চেঞ্জ করে ফেলে আপনাদের জন্য ভালো হবে। বাসাটা চেঞ্জ করে ফেলে, কিন্তু ওই এফেক্টটা অনেক দিন রয়ে যায় তাদের দুই বোনের মধ্যে। এতে তাদের পড়াশোনার দিকেও ভালো প্রেশার পড়ে, ভালো ইফেক্ট পড়ে। তো রাসেল ভাই এটাই ঘটনা ছিল যে তারা ওই বাড়িতে এই কয়েকদিন, প্রায় 1.5 মাস যে কয়েকদিন ছিল, সেই কয়েকদিনই 1.5 মাস খুব ভয়ে ছিল, এবং এই কন্ডিশনগুলো তাদের সাথে কয়েকবার ঘটে যায় ওই বাসাতে। অনেক ধন্যবাদ আরিফ আপনার ঘটনার জন্য আপনাকে, এবং তিনি একটা ঘটনা বলবেন, ব্রাজিলের ঘটনা, কি হয় সেখানে? জি ভাইয়া, আমার পরিচিত এক ভাই আনোয়ার, উনি 2014 সালে ব্রাজিলে ফুটবল খেলা দেখতে গিয়েছিলেন, বিশ্বকাপ ফুটবল। উনি ওখান থেকে শোনেন যে ওখান থেকে কয়েকশো কিলোমিটার ভিতরে একটি গ্রাম রয়েছে, যে গ্রামে কোনো কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মারা যায়, এবং এটা প্রায় 50-60 বছর ধরে একই রকম। উনি যখন এই মিথটা শোনেন তখন উনি ওখানে মানে সরেজমিনে সেটা দেখতে যান যে আসলে ঘটনাটি সত্য কিনা। তো ওখানে স্থানীয় লোকদের কাছ থেকে যেটা শোনেন সেটা হচ্ছে যে এরকম 50-60 বছর আগে একজন বৃদ্ধা মহিলা আসছিলেন একটা বাড়িতে, আশ্রয় প্রার্থনা করেন এক রাতের জন্য, তো ওনারা সেটা আশ্রয় দেন আর কি। তো সকালে ওই বৃদ্ধা মহিলা কাউকে কিছু না বলেই চলে যান। তো কিন্তু সকালবেলা ওই বাড়ির লোকজন আর একটা জিনিস লক্ষ্য করেন যে ওনাদের যে ছোট বাচ্চা মেয়েটা ছিল তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন সবাই ধারণা করেন যে ওই বৃদ্ধ মহিলা মনে হয় বাচ্চাটাকে চুরি করে নিয়ে গেছে। তখন সবাই চারদিকে খোঁজাখুঁজি করেন, বৃদ্ধ মহিলাটাকে পাওয়া যায় খোঁজাখুঁজি করে। তখন ওই বাচ্চাটার বিষয়ে জানতে চাওয়া হলে সে বলে যে সে এই বিষয়ে কিছু জানে না।
তখন লোকজন ক্ষিপ্ত হয়ে তাকে তারপর টর্চার করা শুরু করে। একটা পর্যায়ে ওই টর্চারের কারণে বৃদ্ধ মহিলা মারা যান, কিন্তু এই বাচ্চাকে কিন্তু তার পরে আবার পাওয়া গেছে। এখন লোকজন ভুল বুঝতে পারেন আসলে বৃদ্ধ মহিলা বাচ্চারও কোনো কারণে হয়তো বা ভোরবেলা উঠে বাসা থেকে বের হয়ে গেছিল আর কি, ছোট বাচ্চাদের 5-6 বছর বয়স আর কি। তো যাই হোক, এরপর থেকে যে সমস্যাটা হয় ওই যে ওই গ্রামে কোনো শিশু মানে কন্যা শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে যে তারা বাচ্চারা মারা যায়। এখন কথা হলো আসল ভাই যে এখন তো প্রযুক্তির অনেক মানে উন্নয়ন হয়েছে, কে তাদেরকে মেরে ফেলে, বয়স 3-4 দিন হওয়ার পরে কারা মেরে ফেলছে বা কিভাবে মারা যাচ্ছে, এটার রহস্য উদ্ঘাটনের জন্য মানে কয়েকটা বাড়িতে সিসিটিভি বসানো হয়েছিল, যেটা সিসিটিভি বসিয়ে আমরা দেখি আসলে কিভাবে মারা যাচ্ছে। তখন সিসিটিভিতে যে ফুটেজটা ধরা পড়েছিল সেটা খুবই মানে ভয়ঙ্কর এবং বিস্ময়কর। সেটা হচ্ছে যে সিসিটিভির ফুটেজে দেখা গেছিল যে মধ্যরাত্রে ওই সন্তানের পাশে যে মা ঘুমিয়ে আছে, সে মা নিজেই তার সন্তানকে হত্যা করছে গলা টিপে। তো এই দৃশ্য তারা দেখার পরে বুঝলো যে এটা কোনো স্বাভাবিক বিষয় নয়, কারণ সেই মাকে যখন পরের দিন জিজ্ঞাসা করা হয় তখন ওই মা বলে যে আমি এই বিষয়ে কিছুই বলতে পারি না, কিভাবে আমি হত্যা করলাম। তারপর থেকে মানে এমনিতেও এখন ওই গ্রামে যে বিবাহ শাদী সংক্রান্ত যে বিষয়গুলো হয় সেটা বাইরের গ্রাম থেকে তারা আত্মীয়তা করেন, কিন্তু ওই গ্রামের মানে গত 50-60 বছর ধরে ওখানে কোনো মানে কন্যা সন্তান নাই। থ্যাংক ইউ আপনার ঘটনার জন্য। আমরা ফারনানের কাছে। হ্যালো লিসনার্স, আমি ফারনান, পুরান ঢাকা থেকে এসেছি। তো প্রথমে যে ঘটনাটা আমি আজকে শেয়ার করবো, এই ঘটনাটা আমাকে মাসুদ ভাই বলেছেন। তো এই ঘটনাটা এক্স্যাক্টলি উনি ওনার একজন আঙ্কেলের কাছ থেকে শুনেছেন, এবং মাসুদ ভাইও পুরান ঢাকায় থাকেন, আমিও পুরান ঢাকায় থাকি, এবং ঘটনাটা যার সম্পর্কে বলছি উনিও পুরান ঢাকায় থাকেন। তো ঘটনাটা অনেক আগের, যুদ্ধের আগের সময়কার ঘটনা এটি। তো আমাদের পুরান ঢাকার এখন যেরকম স্ট্রাকচার সেটা ওই সময়টাতে এরকম ছিল না। তো আমি যে ঘটনা বলবো সেটা হচ্ছে লক্ষ্মীবাজার, কাঠেরপুল, তারপর সিংতলা নামে একটা জায়গা। তো এরকম লোকেশনের মাঝখানে ঘটনাটা ঘটেছিল। তো আমাদের ওখানে ওখানে লোকাল যারা থাকেন অনেক পুরনো, তারা অনেকেই জানেন যে ওই সিংতলার ওখানে যে একটা রাস্তা ছিল, যে রাস্তাটাকে সবাই একসময় অনেকে অ্যাভয়েড করতেন, এবং রাস্তাটাতে ওই সময় যেটা ছিল যে করেছিল যে হয়তো বা কোনো ওখানকার কোনো লোকজন হবে, কিন্তু এত রাত্রে ওখানে লোকজন থাকার কথা নয়। সে যতই সামনের দিকে এগোচ্ছে এবং সে সাইকেলের বেল্ট দিচ্ছে যাতে ওই জিনিসগুলো সরে যায়, কিন্তু ওগুলো একদমই সরছে না, ওখানেই রয়ে গেছে। কিন্তু যখনই সে 5 থেকে 7 হাত দূরত্বে অবস্থান করছে, তখন উনি যেটা করলেন যে সাইকেলটাকে এক পাশে রেখে একদম হেঁটে যেয়ে সামনে গিয়ে দেখার চেষ্টা করলেন যে কি আসলে। উনি যখন সামনে গেলেন উনি দেখলেন যে এগুলোকে দূর থেকে মানুষের মতো দেখালো, এগুলো মানুষ নয়, কেননা এগুলোর পরনে কোনো পোশাক ছিল না, এবং এগুলো দেখতে ছিল একদম ছিপছিপে কালো বর্ণের, অনেক শুকনা। এবং উনি যেটা বলেন, বর্ণনা যেটা দেন যে ওগুলোর সে দূর থেকে যেটা দেখে যে মানে হাতগুলো ছিল আপনার বডির থেকে একটু বড় এবং অনেক চিকুন, হাতের আঙ্গুলগুলো। রাইট, চলে যাবো। সরি আপনাকে ইন্টারাপ্ট করেছি, সরি। আবার চলে যাই ঘটনায়। লিসেনারদেরকে সবাই মানে নতুন বছরের শুভেচ্ছা। আজকে আমি যে ঘটনাটি দিয়ে শুরু করতে চাচ্ছি সেটি আমার যে জেলা রাজবাড়িতেই ঘটে যাওয়া সেই ঘটনাটি যিনি শেয়ার করেছেন উনি সরকারি একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, সঙ্গত কারণে তার নাম বলছি না। তো আমাদের রাজবাড়ি যে জেলাটি, এই জেলাটির মানে সদর থেকে যদি কয়েক কিলোমিটার উত্তরে যাওয়া যায় সেখানে আমাদের পদ্মা নদী পড়ে এখন। আচ্ছা। তো ওই পদ্মা নদীর ওখানে যে বাজারটি মানে যে জায়গাটি, ওটা স্থানীয়ভাবে সেটা গোদার বাজার নামে পরিচিত। তো যারা রাজবাড়িতে যারা আছেন বা কখনো গিয়েছেন ওই অঞ্চলে, তারা হয়তো বা অনেক আগে গিয়ে থাকলে সেখানে ওই অঞ্চলে বড় একটা চর আগে ছিল, এখন সেটি নেই। 2005 সাল থেকে ওই চরটি এখন নেই। তো ওই চরটা দীর্ঘদিন ছিল, ওই চরেই একটি মানে ঘটে যাওয়া ঘটনা। আমাকে যিনি বলেছেন ওনার পরিবারের সাথেই ঘটে যাওয়া, এবং ওনার দাদার মাধ্যমে এই ঘটনাটা শুরু। আর তারা ছিলেন বেসিক্যালি কবর খোঁড়ে, মানে এই পেশায় উনি ছিলেন আর কি, ওনার দাদা। আচ্ছা, কবর নিয়ে অনেকগুলো ঘটনা আছে আসলে। কবর খোঁড়েন আর কি, মানে গোরখোদক বলতে আমরা স্থানীয়ভাবে যেটা বলি আর কি, উনি গোরখোদক ছিলেন। তো উনি স্বাভাবিকভাবে উনি একটা অভ্যাস ছিল যে উনি কোনো কবর টবর খোঁড়ার পর সেটা দাফন হয়ে যাওয়ার পর উনি ওই যেহেতু ওখানকার স্থানীয় কবরস্থানটা ওই অঞ্চলের ওই চরের স্থানীয় কবরস্থানটা নদীর পাশে ছিল, তো উনি ওই কবর দেওয়া হয়ে যাওয়ার পর সব কাজ শেষ করার পর উনি গোসল করে তখন বাসায় যেতেন। এটা ওনার মানে সবসময় একটা অভ্যাস ছিল আর কি। তো একদিন কোনো একটা লাশ রাতের বেলা আসে, সেটাকে সম্পূর্ণ কবর খুঁড়ে সেটাকে আবার মানে দাফন খোপন করতে করতে অনেক রাত হয়ে যায়। তো ওনার স্বাভাবিক অভ্যাস অনুযায়ী উনি পাশেই যে নদীটা ছিল পদ্মা নদী, ওখানে উনি গোসল করতে নামেন। আর তখন ছিল বর্ষাকাল আর কি। তো উনি গোসল করে যখন উঠে আসবেন, হঠাৎ করে উনার পায়ের কাছে অনুভূত হয় যে কিছু একটা পায়ের কাছে ঠেকছে আর কি। তো উনি একটু ডুব দিয়ে জিনিসটা তোলার চেষ্টা করেন। তো তুলে দেখলেন যে একটা মানুষের হাত ওনার হাতে উঠে এসেছে, এবং হাতটা দিয়ে যখন টান দিলেন তখন এটার পুরো বডি চলে এসছে আর কি। তখন উনি ওই সাহস করে পুরো বডিটা উপরে তুললেন। তোলার পরে ওই কবরস্থান তো পাশেই ছিল, যেহেতু একদম পাশাপাশি আর কি, ওই ঘাটের কাছে কবরস্থানটা। তো ওখানে আনার পরে উনি আবার পাশে গিয়ে কিছু লোকজনের বাড়ি যারা ছিল স্থানীয়, তো কয়েকজনকে ডেকে নিয়ে আসলেন।
যে এরকম একটা লাশ পেয়েছি, তোমরা একটু আসো। তো সবাই এসে দেখলেন যে মোটামুটি তারা আন্দাজ করলেন যে লাশটি হয়তো বা 2 দিনের পুরানো লাশ এরকম হবে আর কি। তো কাকতালীয়ভাবে ওই সময় ওই গ্রামে রাজবাড়ী সদর যে থানাটা ছিল ওখান থেকে কিছু পুলিশের একটা টহল টিম এসেছিল, মানে কোনো একটা বিষয় কোনো চোর বা আসামি ধরার জন্য আর কি। তো ওনাদের কাছে যখন খবর যে একটা লাশ উদ্ধার হয়েছে, স্বাভাবিক আইন অনুযায়ী এই ধরনের কোনো লাশ যদি পাওয়া যায় সেটাকে পোস্টমর্টেম করতে হয়, বেশ কিছু আইনের প্রক্রিয়া রয়েছে, তারপরে সেটাকে দাফন কাফনের ব্যবস্থা করতে হয়। আচ্ছা। তো পুলিশরা দেখলেন যে এত রাত এবং ওনাদের কাছে ওই সময় ওনারা তো অপ্রস্তুত ছিলেন যে এরকম একটা কিছু পাওয়া যাবে, লাশটা আবার নিয়ে যেতে হবে। তখন ওনারা স্থানীয় কয়েকজনকে বলেন আপনারা একটা বাসের মাথায় তো এই ধরনের কিছু তৈরি করেন, লাশটা আমরা নিয়ে যাই, নিয়ে পোস্টমর্টেম করার পর তখন দেখা যাবে এটাকে কি করা যায়। তখন ওনারা জিজ্ঞেস করলেন লাশটা পেয়েছে কি, দেখা গেল যে গোল খোদক আর কি উনি পেয়েছেন। তখন তাহলে আপনি আমাদের সাথে একটু চলেন, একটু সহযোগিতা করেন। তখন উনিও লাশের সাথে গেলেন। লাশের সাথে যাওয়ার পর ওখানে রাজবাড়ী সদর যেতে, তখন তো যোগাযোগ ব্যবস্থা তো ভালো ছিল না, যদিও খুব কাছাকাছি, মোটামুটি ওই ডোম যে আসবে লাশ কাটা করে সকাল হয়ে গেছে আর কি। সকাল হয়ে যাওয়ার পরে এখন ডোম এসে বলছে যে তার কোনো সহযোগী আসে নাই, তো এখন সহযোগী ছাড়া তার কাজ করতে একটু অসুবিধা হবে। তখন পুলিশরা যারা ছিলেন তখন বললেন যে ভাই আপনি তো খুব সাহসী লোক, ওই যিনি গোলখোদক আর কি, তো আপনি ওনাকে একটু সহযোগিতা করেন, আর ডাক্তার তো থাকবেনই ওখানে উপস্থিত। তো ভালো কথা, যখন ওই দিনের বেলায় আর কি লাশ কাটা ঘরে লাশ নিয়ে গেল, তখন লাশ কাটা হচ্ছে, ডাক্তার উপস্থিত ছিল, ডোম যিনি উনি লাশ কাটছিলেন। হঠাৎ করে ওই যে ব্যক্তি যিনি গোলখোদক আর কি, উনি লক্ষ্য করলেন লাশের এক হাত মানে শেক করছে, মানে নড়ছে। আচ্ছা। তো উনি চমকে উঠলেন, চমকে উঠে পাশে ডাক্তারকে বললেন যে ডাক্তার সাহেব দেখেন এই লাশের হাতটা নড়ছে কেন? তখন ডাক্তার বলেন কই না তো, লাশের হাত তো নড়ছে না, আমি তো তাকিয়ে আছি, কখনো নড়াটা তো দেখলাম না। ডোমও একই কথা বললেন। তখন উনি বলছেন হয়তো ওনার চোখে মানে ভুল দেখেছে আর কি, এরকম হতেই পারে। তো উনি কয়েকবার এটা দেখেছেন যে হাতের এক হাত একটু নড়ছে, উনি বারবারই বলেছেন। শেষ পর্যন্ত ডাক্তার বিরক্ত ওনাকে ধমক দিয়ে চুপ করিয়ে দিলেন যে আপনি কখনো এই স্থানে আসেননি, আপনার মাথাটা নষ্ট হয়ে গেছে, আপনি চুপ থাকেন। তো যাই হোক, যখন লাশ কাটা শেষ হয়ে গেল, কাটার পরে একটা খেজুরের পাতার একটা পাটি দিয়ে লাশটাকে মোড়ানো হয়, বেঁধে ফেলা হয় এবং তারপরে বলে দেওয়া হয় যে আসলে এই লাশটা এই মুহূর্তে সংরক্ষণ করার কোনো উপায় নাই, যেহেতু আরো 2 দিন আগে লাশটা পাওয়া গেছে, সুতরাং এটা দ্রুত দাফন করে ফেলতে হবে, যেহেতু কোনো পরিচয় পাওয়া যায় নাই, আপনি যেহেতু এটা পেয়েছেন আপনি আপনার তত্ত্বাবধানে লাশটা দাফন করার ব্যবস্থা করেন। তো উনি ওই লাশটা নিয়ে ওনার ওই গ্রামে চলে যান। আবার গ্রামে গিয়ে ওনার যে কবরস্থানের উনি দায়িত্ব ছিলেন সেইখানেই উনি জানাজা করে সবকিছু মানে প্রক্রিয়া শেষ করে ধর্মীয় নিয়ম কারণ যা আছে সেগুলো করে লাশটাকে দাফন করেন। তো দাফন যখন ওই এখানে আসলে একটা বলে রাখা ভালো, যখন ওই জানাজাটা হচ্ছে মানে কবরস্থানে যখন জানাজাটা হবে, তখন হঠাৎ করে ওনারা লক্ষ্য করলেন যে পাশেই তো নদী, পদ্মা নদী, বেশ কয়েকটা নৌকায় মানে একই ধরনের ড্রেস পরা কিছু লোক, বড় বড় দাড়ি, মানে সাদা দাড়ি, সফেদ দাড়ি, এরকম নুরানি চেহারা, এরকম 20-30 জন লোক আসলো কয়েকটা নৌকায়। আসার পরে ওনারা কারোর সাথে কোনো কথা বলেন নাই, ওনারা শুধুমাত্র জানাজায় শরীক হলেন। জানাজা শেষ হওয়ার পর আবার ঠিক যেভাবে নৌকায় এসেছিলেন ওনারা ওইভাবেই নৌকায় চলে গেলেন। ওনারা কারা? ওনারা অবশ্য কথা বলার চেষ্টা করেছিলেন, সালাম দিয়েছিলেন, শুধুমাত্র ওনারা সালামের উত্তরই দিয়েছিলেন। ওনাদেরকে যখন প্রশ্ন করা হয়েছিল আপনারা কোথেকে আসছেন, ওনারা কোনো কথা বলেন নাই, ওনারা আবার ওই নৌকাতে চলে যান। তো এখানে একটা অদ্ভুত ব্যাপার ঘটে প্রথমত। এরপরে যেটা হয় সেটা হচ্ছে প্রথম কয়েকদিন যিনি যে গোলখোদক উনি স্বাভাবিকভাবে ওনার কর্মকাণ্ড পরিচালনা করছিলেন। 3-4 দিন পর হঠাৎ করে রাতে উনি মানে একটু একটা অদ্ভুত আওয়াজ শুনলেন যে উনি যেখানে ঘুমিয়ে আছেন মানে ওনার খাটের নিচে মানে বিড়াল যেরকম গড় গড় আওয়াজ করলে যে ধরনের শব্দ হয় ঠিক ওই ধরনের আওয়াজ হচ্ছে। তো উনি প্রথম দিকে মনে করছেন এটা হয়তো বিড়াল এরকম শব্দ করছে। তো উনি একটা ধমক দিলেন এরকম বা কিছু একটা শব্দ করলেন যাতে করে ওটা চলে যায়। তো কয়েকবার শব্দ করার পরে গেল না। উনি আবার একটু আলো জ্বালিয়ে খাটের নিচে চেক করতে গিয়েছেন যে আসলে এটা কি। তো যখন খাটের নিচে উনি চেক করতে গেলেন উনি খাটের নিচে কিছু পেলেন না। যখন পেলেন না তখন মনে করছেন হয়তো এটা চলে গেছে। আবার যখন শুয়ে পড়লেন তখন উনি আবার মানে শুনতে পেলেন যে শব্দটা ঘরের বাইরে থেকে এখন হচ্ছে। তখন উনি মনে করলেন হয়তো চলে গেছে, ঘরের বাইরে থেকে শব্দটা করছে। তখন উনি আর এই বিষয় নিয়ে আর মাথা ঘামান নাই, উনি ঘুমিয়ে পড়লেন। এইভাবে প্রতি রাতে একই ধরনের ঘটনা ঘটা শুরু। কিন্তু এই যে কি যে শব্দ করছে এটা উনি খেয়াল করেননি। একদিন মানে 3-4 দিন হওয়ার পরে একদিন খুব বিরক্ত হয়ে রাতের বেলা ওই যখন জানালার বাইরে শব্দ হচ্ছিল উনি জানালার কপাটটা খোলেন যে এটা কি দেখি তো একটু, মানে কুকুরও না বেড়ালো না কিছুই তো পাই না, এটা কি আসলে জিনিসটা কি এত শব্দ করছে প্রতিদিন। তো খুলে যা দেখলেন তো উনি রীতিমতো মানে খুবই ভয় পান। খুলে দেখলেন ওই যে মানে খেজুরের পাটিতে মোড়ানো যে লাশটি ওনারা যে অবস্থা নিয়ে এসেছিলেন লাশ কাটা ঘর থেকে ঠিক ওই জিনিসটাই ওখানে দাঁড়িয়ে আছে, ওই খেজুরে মোড়ানো ওই লাশটা। তো উনি দেখে একদম পাটি মোড়া লাশ। পাটি মোড়ানো ওই লাশটা। আচ্ছা। উনি দেখে খুবই ভয় পান, ওখানে চিৎকার অজ্ঞান হয়ে মানে সেন্সলেস হয়ে পড়ে যান। ওনার স্ত্রী জেগে ওঠে, পরে বাড়ির অন্য সদস্যরাও জেগে ওঠে। পরে যখন জ্ঞান ফেরে তখন বলে যে আমি এরকম জিনিস দেখেছি। তখন বাড়ির সদস্য বলে তুমি হয়তো ভুল দেখেছো, কারণ তুমি যেহেতু এই ধরনের কাজের সাথে ইনভলভ আছো, যেহেতু কবর টবর হয়তো বা এই কারণে একটু ভয়টা পেতে পারো, মনের মধ্যে মনের অজান্তে হয়তো এটা ভুল হয়ে গেছে, ভুল দেখেছো। আসলে এই ধরনের ঘটনা ওনার সাথে প্রতিনিয়তই ঘটা শুরু করলো। উনি রাতের বেলা বাসার থেকে মানে যখন রাতের বেলা কোনো ফিরতে আসেন বাসার পথে তখন দেখে ওই একই জিনিস দাঁড়িয়ে আছে। আচ্ছা।
এইভাবে যখন বাড়ির সদস্যরা কেউ বিশ্বাস করে না, এরপরে ঘটলো অন্যরকম ঘটনা। সেটা হলো বাড়ির অন্য সদস্যদের সাথেও সেম ঘটনা ঘটা শুরু করলো। তারাও দেখতে শুরু তারাও করলো। এখন ওই জিনিসটা দেখা শুরু করলো। যখন তারাও সবার সাথে শেয়ার করলো যে আমরা এরকম জিনিস দেখছি, তখন স্থানীয় লোকেরা মানে রসিকতা করে সবাই বলা শুরু করলো, ওটা হলো ভূতের বাড়ি। ওই বাড়িতে যারা আছে সবাইকে জিনে মানে পজেস্ট, সবাই জিন পজেস্ট আর কি, এটা ভূতের বাড়ি। আচ্ছা। মানে চারিদিকে একটা রসিকতা শুরু হয়ে গেল তাদেরকে নিয়ে। তো যখন মানে উনি এইটা ঘটনাটা সলভ করার জন্য অনেক মানে যারা হুজুরের কাছে গিয়েছেন, পীর সাহেবের কাছে গিয়েছেন, বা ওঝা যারা আছে মানে জিনের ট্রিটমেন্ট যারা করে তাদের কাছে গিয়েছেন, তারা এই বিষয়ের কোনো কুল কেনারা করতে পারেননি যে আসলে এটা কেন হচ্ছে। তো যখন কুল কেনারা করতে পারলেন না, এরকম বাড়ির সদস্যরা আস্তে আস্তে অসুস্থ হয়ে যাচ্ছেন এই ধরনের ভয়ের এই বিষয়গুলো দেখে দেখে, তখন কোনো কারণে কোনো একদিন বাড়িতে কোনো লোক ছিল না, উনি একাই ছিলেন। উনি রাতের বেলা যখন ঘুমিয়ে আছেন, তখন মধ্যরাতে হঠাৎ করে উনি মনে হলো যে ওনার পাশে কেউ শুয়ে আছে, কিন্তু উনি তো জানতেন যে বাসায় কেউ নাই। তো যখন আলো জ্বালালেন তখন দেখলেন যে ওনার মানে বিছানায় ওনার পাশে ওই যে যেই মানে খেজুরের পাটিতে মোড়ানো যে লাশটি, ওইটি। উনি তখনই আবার চিৎকার করে সেন্সলেস হয়ে যান। ওনার চিৎকার যখন ওই গ্রামের আশেপাশে যারা শোনেন আর কি, তখন তারা আসেন, তখন ওনাকে সেন্সলেস অবস্থায় পান। এবং এই বিষয়টা ওনার সাথে মানে ওনার ফ্যামিলির সাথে রীতিমতো মানে প্রতিনিয়ত ঘটতে থাকে। তো যাই হোক, ওনার স্ত্রী তো ওনাকে একদিন খুব ভালো মতো ধরেন যে আসলে এটা কেন এরকম আমাদের সাথে ঘটছে। আগে তো এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই, বা ওঝা তান্ত্রিক বা এই যে পীর ফকিরের কাছ থেকে নিয়ে আসা কোনো তদবিরও কাজ হচ্ছে না কেন, কি আসলে ঘটনাটা কি তুমি বলো আমাকে, তুমি কিছু জানো কিনা, বা এমন কোনো ঘটনা ঘটেছে কিনা যেটা তুমি লুকাচ্ছ সবাইকে। তখন উনি বলেন যে হ্যাঁ, আমি একটা বিষয় লুকাচ্ছি। সেটা হচ্ছে লাশটা উনি যখন পানিতে পেয়েছিলেন, তখন লাশের সাথে একটা ব্যাগ ছিল, ছোট একটা ব্যাগ ছিল, যেটা ওনার শরীরের সাথে বাঁধা ছিল। তো ওই ব্যাগের মধ্যে মানে অনেকগুলো টাকা ছিল। আচ্ছা। এবং ওখানে ওনার ঠিকানাও ছিল। উনি টাকার লোভে ওই ঠিকানাটা উনি গোপন করেছিলেন, এবং উনি ওই টাকার 1 টাকাও খরচ করেন নাই, কিন্তু ওই টাকাটা উনি রেখে দিয়েছিলেন আর কি। তো বললেন যে এটা আমার খুব একটা অন্যায় হয়েছে, এই কারণে আল্লাহ আমাকে শাস্তিটা দিচ্ছেন। তখন রসুল ভাই উনি ওই ঠিকানা ধরে ওনাকে খোঁজ করা শুরু করেন যে এটা আসলে কার। আচ্ছা। তো তখন হতো কি, ওই আমাদের যে রাজবাড়ি যে ওই এলাকাটা, ওখান থেকে ওই পাশে নদীর ওই পাশে হচ্ছে পাবনা জেলা। তো পাবনায় ওদিকে অনেক ব্যবসা বাণিজ্য ওই সময় হতো আর কি নৌপথে। এখন অনেকটা কমে গেছে আর কি, তখন হতো আর কি নৌপথে। তো উনি অনেক খোঁজ খবর করে জানতে পারলেন এই লাশটি পুরান ঢাকার একজন ব্যবসায়ী। আচ্ছা। তো উনি ওনার পরিবারের লোকদেরকে যে গিয়ে এই তথ্যটা দিলেন যে আমরা এরকম একটা লাশ পেয়েছিলাম, এই ব্যাপার, এই যে ওনার সাথে টাকাগুলো ছিল। ওনারা অনেক ধনী আর কি পুরান ঢাকায়। তো ওনারা বললেন যে আসলে আমার ওনার যে ওয়াইফ ছিলেন, বলে যে আমার হাজবেন্ড এরকম ব্যবসা করার জন্য এরকম যেতেন, তৎকালীন তো মোবাইল টোবাইল এগুলো ছিল না। তো এরকম দীর্ঘ সমাজের মাসখানেকের জন্য আবার ফিরে আসতো ব্যবসা করে। তো এখানে তাদের পুরান ঢাকাতে ব্যবসা আছে। তো আমরা অনেকদিন যখন যোগাযোগ করতে পারছি না, তখন আমরা খুব চিন্তিত হয়ে গেছিলাম। তখন তার পরিবারের লোকজন খুব মানে শোকে মানে ভেঙে পড়ে আর কি। আসলে ভাই ওই ওনারা তো তার ডিটেলস ঠিকানা দিয়ে দিলেন। ওনার পরিবারের লোকজনও একাধিকবার ওই জায়গাতে কবর জিয়ারত করার জন্য এসেছিল। আমাকে সর্বশেষ বলেছেন যে 95 বা 96 সালের দিকে ওই যে ব্যক্তির কবর ওখানে হয়েছে, তার নাতি এবং নাতনিরা বিদেশ থেকে এসে কবর জিয়ারত করার জন্য এসেছিলেন। তো এখন 2004-05 সালের পর ওই চরটা এখন আর নাই। যারা রাজবাড়ি যারা আছেন তারা জানেন যে ওই চরটা এখন আর নাই, ওটা একদম নদীতে বিলীন হয়ে গেছে। ওই কবরস্থানও এখন আর কিছুই নেই ওখানে। আচ্ছা। তো তারপর থেকে অদ্যাবধি ওখানে ওই ফ্যামিলির কেউ আর আসেন নাই। আর ওনারা খোঁজ নিয়েছিলেন যে ওই ফ্যামিলির এখন সবাই বিদেশ চলে গেছেন, এখন ঢাকাতেও সেরকম কেউ কিছু থাকে না। তো মোটামুটি এটাই ছিল রাসেল ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার প্রথম ঘটনার জন্য। আপনাকে আপনার বলছি, এসেছি আরিমপুর থেকে। আজকে যে ঘটনাটি আমি শেয়ার করব সেটা একটু প্রিভিয়াস হিস্ট্রিটা বলার দরকার, যেটা আমি কোথা থেকে পেলাম। তো মাস 4 আগে আমি সাউথ ক্যারোলিনা ইউনিভার্সিটিতে, যেটা আমেরিকাতে, ওখানে ট্রান্সন্যাশনাল সিকিউরিটির উপরে, এটা মিডল ইস্ট, মানে আমার শিরোনামটা ছিল ট্রান্সন্যাশনাল সিকিউরিটি ইন মিডল ইস্ট, এটার উপর একটা প্রবন্ধ পাঠাই। তো ওখানে যার মাধ্যম দিয়ে যে প্রবন্ধ পাঠাই উনি বাঙালি ছিলেন, মানে বাংলাদেশি ছিলেন। তো ওনার সাথে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার এক পর্যায়ে তো উনি ওনার এক স্যারের, যিনি আমেরিকান, তো ওনার এক স্যারের একটা ঘটনা আমাকে শেয়ার করেন, এবং যে ঘটনাটা বাংলাদেশেই ঘটেছিল। তো আজকে এই ঘটনার সাথে আমি এমন একটা জায়গার কথা আজকে আমি বলবো, হয়তো বা লিসেনাররা অনেকেই হয়তো বা জানেন না, আমিও জানতাম না, আমি খুঁজেছি সেই জায়গাটা, তো অবশেষে পেয়েছি। তো আজকে হয়তো বা নতুন একটা জায়গার সাথে পরিচিত হয়েছে, বাংলাদেশে এমন একটা জায়গা আছে। আমি সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। তো আমাকে যিনি গল্পটা দিয়েছেন, তো উনি যেভাবে শেয়ার করেছেন সেটা আমি ওইভাবে আর কি বলছি, যে ওনার ইউনিভার্সিটির যে স্যারের কথা আমাকে বলেছেন, ওনারা তখন ওই সাউথ ক্যারোলিনা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন। তো ওনারা 1979 সালে যখন ওই মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের উপরে ব্যাপক নির্যাতন শুরু হয়, তখন কিন্তু ওই 70-এর দশকেই প্রথম দিকে মানে রোহিঙ্গারা বাংলাদেশে আসতে শুরু করে। তো ওনারা 1979 সালের দিকে ওনারা এই রোহিঙ্গাদের উপরে একটি গবেষণামূলক একটা কাজ করতে চাইলেন।
তো ওনারা শুরুর দিকে মিয়ানমার হয়ে রাখাইন প্রদেশ যেতে চেয়েছিলেন, কিন্তু ওই সময় সামরিক সরকার ওনাদেরকে যেতে দেয়নি ওদিক দিয়ে। এই জন্য ওনারা বাংলাদেশের ভিসা নিয়ে বাংলাদেশে আসেন প্রথমে, এবং ওনারা কক্সবাজার সহ ওই এলাকায় মিয়ানমারের বিভিন্ন ক্যাম্প, মানে মানে রোহিঙ্গাদের বিভিন্ন ক্যাম্প এবং বিচ্ছিন্নভাবে থাকা বিভিন্ন রোহিঙ্গাদের সাথে কথা বলেন। এরকম 5-7 দিন ধরে ওনারা এই বিষয়ের উপর একটা গবেষণা চালান। তো ওনাদের কাজ যখন প্রায় শেষ দিকে, তখন ওই কাজের খাতিরে ওনারা বিভিন্ন জায়গায় ওখানে গিয়েছিলেন। তো কাজের শেষ দিকে সেই স্থানীয় কিছু লোকদের কাছ থেকে ওনারা একটা অদ্ভুত জায়গা মানে সন্ধান পেলেন, একটা অদ্ভুত স্থানের, যে সেটা বাংলাদেশ এবং মিয়ানমারের ঠিক মাঝামাঝি, মানে বর্ডারের মাঝে, এটা বর্তমানে এটা নো ম্যানস ল্যান্ডের মধ্যে পড়ে গেছে আর কি। তো সেই জায়গাটার নাম হচ্ছে চিকনকালা। এই চিকনকালা নামক এই জায়গাটার সন্ধান ওনারা লোক মারফত পান, যে এই জায়গাটিতে যেই মানে একটা জঙ্গলের মতো আছে, এই জঙ্গলে মাঝে মাঝে অদ্ভুত ধরনের শব্দ শোনা যায়, এবং এই শব্দ মানে ওনারা অনেকেই সেটা শুনতে পান। তো যাই হোক, তো ওনাদের মধ্যে একটা উৎসাহ মানে জাগে, মানে আগ্রহ জাগে যে আমরা ওই জায়গায় যাব, কি অদ্ভুত শব্দ এটা আমরা শুনবো। ওনারা সত্যি সেই জায়গাতে যান। স্থানীয় লোকজন তাদেরকে নিষেধ করা সত্ত্বেও ওনারা বলে যে না, আমরা এটা শুনবো। তো ওনারা প্রথম দিন যান, জঙ্গলে যান, স্থানীয় একজন গাইডকে সাথে নিয়ে যান সেখানে। তো ওখানে যাওয়ার পর সারাদিন মানে ওখানে ঘোরাঘুরি করেন, কিন্তু প্রথম দিনে ওনারা কোনো কিছুই শোনেন নাই, এমন মানে ভৌতিক কোনো কিছু ওনারা দেখেনও নাই। সন্ধ্যার আগে ওনারা চলে আসেন, বা সন্ধ্যা যখন হবে তখন তার আগে জঙ্গল থেকে বাইরে বের হয়ে আসেন। এরকম প্রথম দিন ওনারা কিছু দেখতে পান নাই, দ্বিতীয় দিনও না, তৃতীয় দিনও না, চতুর্থ দিনও না। অবশ্য ওনারা খুবই বিরক্ত হয়ে যান। তো ওনারা বলেন যে এটা টোটালটাই একটা লোকমুখে শোনা প্রচলিত কিছু একটা বগাস গল্প, আসলে এরকম এখানে কিছু নাই। তো তারপরেও ওদের মধ্যে একজন ছিলেন, 6 জনের একটা টিমের মধ্যে ওনারা 6 জন ছিলেন আর কি। তো ওনাদের মধ্যে একজন ছিলেন, উনি বললেন যে না, আমরা আরেকদিন দেখি, যদি ওইটি মানে আরেকদিন দেখার পরে যদি না হয় আমরা চলে যাবো এখান থেকে। তো সত্যি পঞ্চম দিনে ওনারা যান। তো সারাদিন যখন ওনারা ঘোরাফেরা করছেন ওখান দিয়ে, তেমন কিছুই দেখেননি। ঠিক মানে পরন্ত বিকেল যখন, তখন হঠাৎ এই 6 জন টিমের মধ্যে একজন হঠাৎ করে বলে ওঠেন যে এই জঙ্গলে কি ভূমিকম্প হচ্ছে কিনা। অন্যদেরকে প্রশ্ন করে এই কথা বলে। তখন ওরা বলে না, তো জঙ্গলে তো কোনো ভূমিকম্প হচ্ছে না। তো বলে আমার তো মনে হচ্ছে জঙ্গলে ভূমিকম্প হচ্ছে, আমি দেখছি যে মানে সব গাছপালা নড়ছে আর মাটিও কাঁপছে। আরেকজন বলে আমি অদ্ভুত একটা শব্দ শুনছি, সেটা হচ্ছে মনে হচ্ছে যে অনেক সৈন্য ঘোড়া নিয়ে মানে এগিয়ে আসছে জঙ্গলের ওই পাশ থেকে। আরেকজন বলছে যে আমি শুনছি যে প্রচন্ড বাতাস বা ঝড় উঠে আসছে এবং ওইদিকের গাছগুলো ভেঙে যাচ্ছে, মনে হচ্ছে যে একটু পরে এসে আমাদের গায়ে এসে আঘাত আনবে এই ঝড়। তো এরকম এই 6 জন টিমের মধ্যে 5 জনই পৃথক পৃথক কিছু ব্যাপার শুনতে থাকেন। একজনের সঙ্গে আরেকজনের কোনো মিল নেই ওখানে, কিন্তু একজন কিছুই শোনেন নাই। একজন বলে যে আমি তো কিছুই শুনতে পাচ্ছি না, আমার সাথে তো কিছু হচ্ছে না। কিন্তু ওনাদের সাথে যে গাইড ছিলেন তিনি বলেন যে যেহেতু আপনার এখানে একটা অন্য কিছু হতে যাচ্ছে, আসুন আমরা দ্রুত এখান থেকে বের হয়ে যাই। এখানে রেওয়াজটা এটাই যে কেউ যদি উদ্ভট ধরনের বা ভৌতিক কোনো কিছু এখানে শব্দ শুনে, তারা তাড়াতাড়ি জঙ্গল ছেড়ে বাইরে বের হয়ে আসে, তাহলে আর কিছু হয় না। আর যদি সেখানে অবস্থান করে তাহলে ক্ষতি হয়। তো ওনারা তাড়াতাড়ি করে ওই 5 জন এবং ওই গাইড তাড়াতাড়ি বের হয়ে আসার চেষ্টা করেন, কিন্তু ওই যিনি কিছুই শোনেননি এই 6 জনের টিমের, উনি বলছেন আমি তো কিছু শুনিনি, সুতরাং তোমরা যাও, আমি একটু দেখি। তো ওনারা তাকে বারবার রিকোয়েস্ট করার পর উনি তখন আসতে চাচ্ছিলেন না। তখন ওনারাই তাড়াতাড়ি করে 5 জন সহ ওই গাইড সহ ওনারা তাড়াতাড়ি বাইরে বের হয়ে গেলেন। তো ওনারা জঙ্গলের বাইরে বের হয়ে আসার পরে ওনারা কিছুক্ষণ অপেক্ষা করলেন। দেখলেন 30 মিনিট কি 45 মিনিট পর ওই যিনি ছিলেন ওই জঙ্গলের মধ্যে, যিনি কিছু শুনেন, উনি খুব হন্তদন্ত মানে ক্লান্ত হয়ে মানে ভয়ার্ত চোখে তাড়াতাড়ি করে ফিরে আসছেন। তখন উনি বলেছেন যে কি ব্যাপার, কি হলো, তুমি কিছু শুনেছো? বলে হ্যাঁ, আমি কিছু একটা শুনেছি। তখন তার অবস্থা আসলে ওইভাবে বলার মতো ছিল না, খুব মানে দৌড়ে এসেছে, ক্লান্ত ছিল। তখন উনি পরবর্তীতে তাদেরকে বলেন যে উনি হঠাৎ করে শুনলেন যে কিছু ফিসফিস শব্দ, চারপাশে মনে হচ্ছে অনেকে ফিসফিস করে কথা বলছে। তো উনি এতটুকুই শুনেছেন, কিন্তু এটা শুনে উনি ভয় পেয়েছেন যে এখানে কেউ নাই, ফিসফিস করে কথা বলার মানে কথা কে বলছে। তারপরে অনেক ব্যাখ্যা দিয়েছেন যে হয়তো বা তুমি বাতাসের শব্দ শুনেছো বা পাতার শব্দ বা এরকম কোনো শব্দ শুনেছো, অনেক ব্যাখ্যা দিয়েছেন আর কি। যাই হোক, ওনারা ওখানে কাজ শেষ করে আবার আমেরিকাতে চলে আসেন। তো সর্বশেষ যে ব্যক্তিটি ওখানে যে ফিসফিস শব্দ শুনেছিলেন, উনি ছিলেন একজন মিশরীয় ভদ্রলোক। তো উনি সপরিবারেই আমেরিকাতে থাকতেন, সাউথ ক্যারোলিনাতে। তো ওইখানে কিছুদিন পর ওনার পরিবারের সদস্যরা ওনাকে বলে যে কি ব্যাপার, তুমি রাতের বেলা ফিসফিস করে কার সাথে কথা বলো, তুমি কি ফোনে কথা বলো? তো বলে যে না, আমি তো টেলিফোনে রাতের বেলা কারোর সাথে কথা বলি না। এমনকি তার ঘরে টেলিফোনের সংযোগটাও নাই। তখন তো মোবাইল ফোনও ওখানে এতটাই ছিল না আর কি। তো তার ঘরে টেলিফোনের সংযোগটাও নেই। তো তাহলে ফিসফিস করে কথা কোত্থেকে আসে? তখন উনি বলেন যে হয়তো তোমাদের মনের ভুল। বাবা মাকে এরকম কিছু বিষয় উনি বোঝালেন আর কি। তো এরকম কিছুদিন পর হঠাৎ করে ওনার রাতে ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পরে উনি মানে ফিল করলেন যে ওনার আশেপাশে মানে কিছু লোক কথা বলছে, কিন্তু কথাগুলো না ফিসফিস করে, মানে ফিসফিস করে কথা বলছে, কি যেন বলছে, এবং কিছু ওয়ার্ড বারবার উচ্চারিত হচ্ছে। তো
তখন উনি চিন্তা করলেন এটা হয়তো বা উনি মানে এটা এবার উনি নিজেই বুঝতে হ্যাঁ, এবার পারলেন। উনি নিজেই এটা শুনছেন। Right. তো উনি তখন মনে করলেন হয়তো ওই যে জঙ্গলে উনি ভয় পেয়েছিলেন, হুম। ওইটাই তার মনের মধ্যে রয়েছে এবং ওইটাই হয়তো ওই কারণে উনি ওনার কোনো কিন্তু এই প্রথমবারের মতো নিজে উপলব্ধি করতে হ্যাঁ, পারলেন। এবার প্রথমবারের মতো উনি নিজে উপলব্ধি করলেন, কিন্তু তারপর ওনার মনকে এটা বুঝেছিলেন মানে আমি একটু শেষ করি যে এই প্রথমবারের মতো উনি উপলব্ধি করলেন যে ওনার ঘরের মধ্যে আসলে যে ব্যাপারটা ওনার মা বলছেন বা যা কিছু, যে কেউ একজন হয়তো কথা বলে এবং সেটার জন্য ভাবছেন যে একা একা তো কেউ কথা বলতে পারে না, হয়তো টেলিফোনে কথা বলে, এটাই হচ্ছে ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপার। ওকে। তো তারপর ওনার মনকে বুঝ দিলেন হয়তো বা কোনো কারণে ওনার নিজের থেকে এরকম সমস্যা হচ্ছে, কিন্তু একদিন দুই দিন প্রায় মানে প্রতিদিন এই ধরনের ঘটনা ঘটতে থাকে ওনার সাথে। তো এর মধ্যে কিছু মানে শব্দ বারবার উচ্চারিত হতে থাকে এবং সেটা অস্পষ্ট শব্দ এবং প্রতিদিন আস্তে আস্তে সেই শব্দগুলো স্পষ্ট হতে থাকে এবং যখন উনি তো যদিও মিশরীয় ছিলেন, মানে মিশর তো আরবি ভাষা আর কি, তো ওই শব্দটার যে ওয়ার্ড মানে যে অর্থটার মানে যদি মানে অনুবাদ করা যায় তাহলে অনুবাদ এরকম হয় যে তুই মরবি। এরকম শব্দটা বারবার চারদিকে মানে তুই মরবি, হ্যাঁ, এরকম বারবার ওনার রুমের মধ্যে ফিসফিস করে এই কথাটা বারবার হতে থাকে। তো উনি স্থানীয়ভাবে অনেক মানে মানে সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলেছেন, অনেক হুজুরের কাছে গিয়েছেন ওখানে, কিন্তু ওনারা কোনো জিনের অস্তিত্ব পাননি, ডাক্তারও কোনো ওনার মানে মাথায় কোনো সমস্যা ধরতে পারে নাই, মানে হি ওয়াজ নরমাল, একদম নরমাল, কিচ্ছু না। এর মধ্যে আসলে কি হলো যে ওনার পরিবারের লোকজন চিন্তা করলো যে ওনার মাথায় কোনো সমস্যা হচ্ছে, তো ওনাকে একটু বিয়ে দেওয়া যায়, মানে বিয়ে দেওয়ার চেষ্টা করলেন। তো মেয়ে ঠিক করা হলো, কিন্তু বিয়ের মানে যখন দিন তারিখ ঠিক করা হয়ে গেছে হঠাৎ করে জানতে পারলেন যে মেয়ে মেন্টালি সিক। ওই ছেলের পরিবার জানতে পারলেন, তখন খবর নিয়ে জানতে পারলেন মেয়ে একা একা ফিসফিস করে কথা বলে কার সাথে যেন। আচ্ছা, মানে জোরে শব্দ করে কথা বলে না। ঝামেলাটা হয়তো উনি ঘরের মধ্যে শুনতে পাচ্ছেন, জি জি, যেরকম ওই ব্যাপারটা আর কি। আচ্ছা, মেয়ে একা একা কারোর সাথে কোনো কথা বলে না, শুধু নিজে ফিসফিস করে কথা বলে। আচ্ছা, তো এটা ডাক্তাররা বলেছে যে সে মেন্টালি সিক, কিন্তু তার মানে ব্রেইন চেক করে দেখা গেছে যে তার মানে ব্রেইনটা একদম নর্মাল ওই মেয়ের। তো এইভাবে যখন খবর আসলো যে সেই মেয়েটা এরকম মেন্টালি সিক, তখন তার সাথে বিয়েটা হলো না। এইভাবে মানে প্রায় 4 থেকে 5টা বিয়ে ওনার হয়নি, এবং প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে যে সবাই ওইভাবে ফিসফিস করে কথা বলে। যখন চারদিকে রটে গেল যে ওনার সাথে যার বিয়ে ঠিক হয় সেই পাগল হয়ে যায়। শেষ পর্যন্ত দেখা গেল যে আমেরিকাতে ওনার মানে বিয়ে দেওয়া সম্ভব হলো না। পরবর্তীতে ওনার শিক্ষা জীবন ওই সাথে সাথে শেষ হয়ে যায়। তারপরে পরিবার সহ উনি আবার মিশরে চলে আসেন। তো মিশরে আসার পরও মানে উনি ওই একই ধরনের ঘটনা ঘটতে থাকে। যখন কারোর সাথে ওই বিয়ে দেওয়ার কথা হয় তখন ওই ফিসফিস শব্দের কথা বলা মানে ওই রোগটা ওই মেয়েকে ধরে বসে। এবং এটা মিশরে মানে তার এলাকায় জানাজানি হয়ে যায় যে তার সাথে যেই মেয়ের বিয়ের কথা হয় না কেন তার সেই মেয়ের একই সমস্যা হয়। শেষ পর্যন্ত মানে তাকে আর কখনো বিয়ে দেওয়া যায় নাই। মানে উনি পরবর্তীতে আল আজহার বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক হিসেবে ছিলেন। কারণ ওনাকে আসলে এখানে বলে রাখা ভালো যে উনি যখন বাংলাদেশে এসেছিলেন তখন ছিল ডিসেম্বর এবং জানুয়ারি মাস, এবং ডিসেম্বর জানুয়ারি মাস হওয়ার কারণে ওই সময়টাই সমস্যাটা হয়েছিল। পরবর্তীতে যখন উনি প্রতি মানে 12 মাসের মানে মাত্র 2 মাস উনি মেন্টালি সিক থাকেন এবং ওই সময় ফিসফিস করে কারোর সাথে কথা বলেন। এই 2 মাস কি এই যে 2 মাস ডিসেম্বর এবং জানুয়ারি মাস, যে 2 মাসে উনি এই জায়গাটায় এসেছিলেন, উনি কারোর সাথে ফিসফিস করে কথা বলেন, এবং যেহেতু ওনার এই সমস্যা রয়েছে এই জন্য আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে ওনাকে মানে পার্মানেন্ট টিচার হিসেবে কখনো নিয়োগ দেওয়া হয়নি। উনি খণ্ডকালীন টিচার হিসেবে ছিলেন। উনি বছর 5 থেকে মারা গেছেন আর কি। তো রাসেল ভাই, যে জায়গাটির নাম আমি বলেছি চিকনকালা, এটা বাংলাদেশ এবং মিয়ানমারের ঠিক মাঝামাঝি অবস্থিত। আচ্ছা, তো এই জায়গাটা স্থানীয়ভাবে একটা কথা প্রচলিত আছে যে প্রতি বছর মানে 3 থেকে 4 জন লোক ওখানে মারা যায়, এবং যারা যখন ওখানে জঙ্গলে থাকে তখন মানে ধূপ ধাপ অদ্ভুত ধরনের কিছু শব্দ শোনে। যখনই শব্দ শোনে ওই কাঠুরিয়া বা যেই থাকুক না কেন তারা দ্রুত সবকিছু ফেলে দিয়ে লোকালয়ে চলে আসে। কিন্তু কিছু লোক হয়তোবা কিছু লোক ওখানে পিছনে পড়ে যান। এরকম 1-2 জন লোক যারা পিছনে পড়ে যান তাদের পরে ডেড বডি ওখানে পাওয়া যায়, এবং তাদের সকলের চোখে মুখে মানে ভয়ের চিহ্ন, মানে প্রচ্ছন্ন ভয়ের চিহ্ন থাকে। ওনারা আসলে কি দেখেন, কি দেখে মারা যান। এই ভদ্রলোক যখন মারা গেছিলেন আপনাকে যে সময় মিস করে গেছেন, তারপরে তার চেহারাটা একটু অন্যরকম ছিল, সেটা আপনি মনে হয়। হ্যাঁ, উনি যখন বছর 5 আগে যখন উনি মারা যান তখন ডেড বডি যখন মানে উদ্ধার হয় তখন একটা জিনিসটাকে দেখে তার চেহারা তো একটা ভয়ের ছাপ ছিল। আসলে উনি যে কি দেখেছেন এটা কেউ জানে না। ওকে, এই ছিল রাসেল ভাই ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি ডক্টর আলিফের ঘটনায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, হ্যাপি নিউ ইয়ার। রাসেল ভাই আবারও ঘটনা শেয়ার করে নিয়ে আসলাম আপনাকে। হ্যাপি নিউ ইয়ার আপনাকে জানানো হয়নি যদিও। যে ঘটনাটা আজকে বলতে যাচ্ছি সবাইকে একটু রিকোয়েস্ট করবো যে আসলে একটু চিন্তা করতে, যে ঘটনাটা কিরকম হতে পারে, মানে একটু ডিপলি চিন্তা করতে সবাইকে রিকোয়েস্ট করবো। তো যে ঘটনা বলবো সেটা বরিশালের একটি জায়গা, নামটি বলছি না। বরিশালের যে জায়গাটার ঘটনা বলবো তার যার ঘটনা শেয়ার করবো তিনি একজন ইমাম সাহেব, ওই রিজিয়নের একটি মসজিদের, ছোট্ট মসজিদের একটা ইমাম। তার বয়স তখন 45 বছর হবে, এবং এটা আজ থেকে প্রায় 27 বছর আগের ঘটনা, 1989 সাল। হয়তো লাইফ চেঞ্জিং ঘটনা বলতে পারেন।
এবং ওই ইমাম সাহেবের এলাকায় খুব নাম ছিল, ডাক ছিল, এবং কারোর সাথে সাত পাঁচে উনি ছিলেন না, সবসময় খুব ভদ্র একটা লাইফ লিড করতো। এবং বলে না যে বাড়ির মাঝখান দিয়ে হেঁটে যায় ইমাম সাহেবরা, উনি যেটা করতেন না, উনি সবসময় মেইন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, সেজন্য ওনার সুনামও সবচেয়ে বেশি ছিল। আচ্ছা, সবাইকে নিজেকে মানিয়ে তিনি রওনা দেন ওই জায়গার উদ্দেশ্যে বিচার করতে। তো ফজরের নামাজ পড়ে বাড়িতে মসজিদে নামাজ পড়িয়ে তিনি রওনা দেন এবং মসজিদে একজনকে দায়িত্ব দিয়ে যান নামাজ পড়ানোর জন্য বাকি রাত বক্তের। আচ্ছা, তো সে একটা পর্যায়ে যখন হেঁটে নৌকা পার হয়ে ওই জায়গায় পৌঁছান, তো পৌঁছাতে দুপুর 2টা বেজে যায়। জোহরের নামাজ শেষ করে বিচার শুরু করেন এবং বিচার শেষ হতে মাগরিবের আজান দিয়ে ফেলেন। তো মাঝখানে একটু বলে রাখি রাসেল ভাই, উনি যখন বিচার শুরু করেন তখন একজনকে বলেছিলেন যে আমার তো যেতে যেতে মাগরিবের পর হয়ে যাবে, তো আমাকে ওই বাড়ির অতটুকু পর্যন্ত আগাই দিস। আচ্ছা, কিন্তু বিচার যখন শেষ হলো, বিচার শেষ হওয়ার পরে ওই লোকটাকে আর খুঁজে পাওয়া যায়নি, মানে ওখান থেকে হয়তো সে কোনো কাজে চলে গেছে। তো আল্লাহর নাম নিয়ে এসে চিন্তা করলেন যে যাক এখন রাস্তা হাঁটাতে কিছু করার নেই, আর ওনার যে রাস্তায় উনি যাবেন সেই রাস্তায় আসারও লোক নাই কেউ, যে ওনার সাথে কথা বলতে বলতে বা একা রাস্তা দিয়ে রাসেল ভাই মাগরিবের পরে অন্ধকার হয়ে গেছে অলমোস্ট, রাস্তাতে হেঁটে যাওয়াটা কেমন না, তো অনেক দূর, নিজের বাড়ি থেকে অনেক দূর, কাছাকাছি নিজের বাড়ি হলে একটা কথা ছিল। তো রাস্তায় হাঁটছে প্রায় ঘন্টাখানেক, হাতে কোনো ঘড়িও ছিল না, এবং আনফরচুনেটলি বাড়ি থেকে কোনো টর্চ লাইটও সে আনতে পারেন নাই। তো যতটুকু আলো, গ্রামের মানুষ তো গ্রামের আলোর পথে অন্ধকারেই অনেকে হাঁটে, অনেকে অন্ধকারেই অনেককে চেনে। তো হাঁটতে হাঁটতে প্রায় ঘন্টাখানেক হাঁটার পর তিনি শুনতে লাগলেন আশেপাশ থেকে এশার আজান পড়ছে। তো এশার আজান পড়ছে যে এখন উনি নিয়ত করলেন যে আমি এখন এশার নামাজটা না পড়ে আগাবো না। আচ্ছা, এখন আশেপাশে মসজিদ খোঁজার পালা। হঠাৎ করে সামনে একজন লোক পেলেন। লোক তার ভাষ্য মতে লোকটার হাইট কমপক্ষে 6 ফিট হবে, এবং লোকটাকে সে জিজ্ঞেস করলেন যে এখানে কি আশেপাশে কোনো মসজিদ আছে কিনা। আচ্ছা, লোকটা একটা রাস্তা দেখাই দিল যে আপনি সোজা যে ডানে বাই একটা মোচড় নিলেই সামনে একটা মসজিদ পাবেন, খুব বেশি বড় মসজিদ না, ছোট মসজিদ, আপনি ওই মসজিদে নামাজ পড়তে পারেন। তো সে কি করলো, ওই রাস্তা দেখে বিসমিল্লাহ বলে ওই রাস্তা দিয়ে হাঁটা শুরু করলো। অচানক একজন মানুষের কথা শুনে হাঁটছে, তো তার কাছে রীতিমতো একটু ভয়ই লাগছে যে আসলে হাঁটছি কোন রাস্তা দিয়ে হাঁটছি। ইভেন রাস্তার মাঝখানে যাওয়ার পথে তার মনে হলো আমি যদি এখন ব্যাক করি আমি আর চিনবো না, মানে আমার কারো হেল্প লাগবে। আচ্ছা, তো তিনি কি করলেন, ওই মসজিদ খুঁজছে, তো উনি যতই ভিতরে ঢুকছে ততই আজানের আস্তে আস্তে আজানের শব্দটা ক্ষীণ হতে থাকলো, যে তিনি মনে করছেন যে আমি ভিতরে ঢুকছি হয়তো বা এখন মসজিদ থেকে আরো দূরে সরে গেছি। তো হঠাৎ করে একজন মহিলাকে দেখলেন উনি। তো মহিলাকে দেখলেন, মহিলা গোয়াল ঘর থেকে ঘরের ভিতরে ঢুকবে এমন সময় এক মহিলাকে জিজ্ঞেস করলেন যে আপা এখানে আশেপাশে কোনো মসজিদ আছে কিনা। তো মহিলা তাকে বলল আপনি তো একটু ঘুরা রাস্তায় চলে আসছেন, একটু বেশি দূর চলে আসছেন। হ্যাঁ, কোথাও সে কখনো শোনে নাই। তো আমি জিজ্ঞেস করলাম যে চাচা আপনি যে মসজিদটা দেখছেন সেই মসজিদটা সম্বন্ধে আপনার ধারণা কি? লোক দুইটা তো হলে কি ভুল বললো? তো উনি আমাকে বললেন যে আরে ধুর মেয়ে, আমি তো এক্সপিরিয়েন্স, তাই না, নাকি আমি তো জানি কে মানুষ কে খারাপ, কে ভালো কে মানুষ, কে মন্দ, কে মানুষ না, এটা তো অ্যাটলিস্ট বুঝি। তো তার কথাটা একটু ডিফারেন্ট ভাবেই আমি নেই, যে অ্যাটলিস্ট সে অনেক কিছু জানে, অনেক কিছু বোঝে। সেই মসজিদে সে বলে যে ঘটনা শোনেন। তো সে যখন বললো মসজিদের ভেতরে আমি যখন ঢোকার পরে এত সুগন্ধ, এত সুন্দর আলো মসজিদে, ওই বাতি কিনবে আমাদের মসজিদে মনে হয় বাতির দামের মসজিদ, আমি যে মসজিদে নামাজ পড়ি, এত সুন্দর মসজিদ, এত সুন্দর আলো। আমি কি করলাম, এত ঠান্ডা এই গরমের মধ্যে আমি সারা শরীর ভেবে আমার ঘাম পড়ছে, আমি মসজিদে ঢোকার পর আমার সব ক্লান্তি দূর হয়ে গেল, আমি বসে পড়লাম। তিনি তখন চিন্তা করলেন যে একটু রেস্ট নিয়ে সুন্নতে নামাজ পড়বেন। তো তার সুন্নতের নামাজ পর্যন্ত মসজিদে একটা কাকপক্ষী ঢুকে না, একজন মুয়াজ্জিন ছিলেন, কিন্তু তার শরীর তার মাথা কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু আজান করেছে তার সামনে, যে একজন অবয়ব দেখতে পাচ্ছে, উনি আজান দিচ্ছেন। আজান শেষ হলো, উনি বিশ্রাম নিলেন কিছুক্ষণ, 5 থেকে 10 মিনিট, এরপরে সে সুন্নতের নামাজ পড়লেন। রাসূল ভাই সুন্নতের নামাজও তার পড়া শেষ করতে ইচ্ছা করছে না, তার এত আরাম লাগছে, ভালো লাগছে এত বেশি। সে যখন সুন্নত শেষ করলেন, হঠাৎ করে মানে ফরজ নামাজের প্রিপারেশন নেবেন, কেউ নাই তো তখন নিজের নামাজ পড়তে হবে, কেউ তো নাই, কাউকে তো পাচ্ছে না উনি, তাহলে নিজেরই ফরজ নামাজটা পড়ে ফেলতে হবে। এই চিন্তা করতে করতে রাসূল ভাই পুরা মসজিদ জুড়ে অনেকগুলা মানুষ ঢুকলো। কিছু জিনিস আমি হিন্ট দিই, গ্রামের মসজিদে রাসূল ভাই রাত 8টা মানে অনেক রাত, আর সেই সময় ঈশার ওয়াক্তের জামাতে এক কাতার পুরা হয় না কমপ্লিট, সবসময় এক কাতার নরমালি পুরা হয় না গ্রামের মসজিদে। আচ্ছা, আমি নিজেও দেখছি এখনকার সময়, আর আগে তো অনেক আগে মানুষ রাতের সময় অত মানে ঈশার ওয়াক্তে অত মানুষ হয় না, প্রথম কাতার ভরতে কষ্ট হয়ে যায়। কিন্তু ওইখানে রাসূল ভাই যখনই তার সুন্নত শেষে ফরজ শুরু করবে, মসজিদে দলে দলে মানুষ ঢুকলো, সবারই কাপড় সেম, সবারই চেহারা সেম, সবাই দাঁড়িয়ে গেল রান্না কাতারে। কি আশ্চর্য রকম তার সাথে ঘটছে। সে বলছে যে যাই হোক, জীবিত আছি তো অনেক বেশি, আমি তো জানি আমার ভিতরে রূহ আছে, যাক ওনাদের সাথে নামাজটাই পড়ি, নামাজই তো পড়বো, মসজিদ তো আল্লাহর ঘর,
তো তাকে ইশারায় লোকজন দেখিয়ে দিল আপনি জামাত পড়ান, মানে হঠাৎ করে যখন উনি হাত প্রেসে যাবেন দিয়ে ইশারায় মিম্বরের দিকে হাত দেখিয়ে দিল আচ্ছা। আপনি জামাত পড়ান। তো সে যখন জামাত পড়ালো, লাগে আমি নামাজ যে শেষ করছি, কেন নামাজ শেষ হলে বারবার আক্ষেপ লাগছিল, কিন্তু বাড়ির দিকে মনটা পড়ে আছে যে আমার ছেলেটা শরীর খুবই খারাপ, আমাকে যেতে হবে বাড়িতে। তো সে নামাজ শেষ করে ভেতরে নামাজ পড়ে বের হবে, এমন সময় লোকজন তাকে আঁকড়ে ধরলো। আঁকড়ে ধরলো, সবাই মনে করছে যে তাকে হার্ম করছে, না, আঁকড়ে ধরে তাকে খেয়ে যেতে বলছে সবাই, রাতের খাওয়াটা তাদের সাথে খেয়ে যেতে। এখন তিনি মনে করছে যে আমার সাথে যা ঘটছে তা অবশ্যই সাধারণ কোনো ঘটনা না, অলৌকিক ঘটনা এবং ডিফারেন্ট ঘটনা, এটার সাথে আমি নেগেটিভ হলে কোনো ধরনের ক্ষতি আমার হতে পারে, তাই না বলি আমি আসলে খেয়ে যাই, আর পেটের প্রচন্ড ক্ষুধা। আচ্ছা। তো সে সবার সাথে গোল হয়ে তার সামনে অনেক খাওয়া আছে থাকে, তো সবার সাথে গোল হয়ে বসে খাওয়া। রাসেল ভাই একটা মুখে এক লোকমা মুখে দেয় আর বলে যে আমি এরকম লোকমা আগে কখনো দিয়ে খাই নাই, এই খাওয়া আমি জিনিস কি আমি জানি না, এত ফল কিন্তু কামড় দিলে আমি ডিফারেন্ট টেস্ট পাচ্ছি, এত টেস্টি খাওয়া, এত মজার খাওয়া আমি কখনো খাইনি। মনে করতে পারেন এখনই তো মসজিদে নামাজ শেষ, ঘটনা শেষ না, তিনি মসজিদ খুঁজতে বেরিয়ে গেছিলেন, সেই জায়গায় চলে যান। আচ্ছা। দিয়ে আসছিলাম, এখন এই দিক দিয়ে রওনা দিতে হবে। সে একা রাস্তা দিয়ে হাঁটছে, আধা ঘন্টা পর হঠাৎ করে দৌড়ে একটা লোক, একটা ছেলে তার পা ধরে বসলো, খালি গায়ে একটা ছেলে তার পা ধরে বসলো, তার ওই যে পা ধরলো, পা টাচ করলো না, পা গরম হয়ে গেল যে ছেলেটার হাতে এত টেম্পারেচার কেন, বলে আরে বাবা ছাড়। সে অনেক চেষ্টা করে, হঠাৎ করে কিছু বুঝতে পারছে না, অন্ধকারে ঘুটঘুটে অন্ধকার, কিন্তু ওই ছেলেটার মুখ থেকে শুনতে পাচ্ছে যে আব্বা আমারে নিয়ে যান। উনি বললেন যে না, আমার সাথে যা ঘটছে তা মোটেও সাধারণ কিছু না, আমি হাঁটা ধরি, বিসমিল্লাহ করে যা হবে আল্লাহ দেখবেন। উনি কিছুক্ষণ পরে এই আব্বা আমাকে নিয়ে যান এই ওয়ার্ডটা শুনতে পায় না, কিছুক্ষণ পরে সামনে যাওয়ার পর উনি ভাবলেন যে আমি সেফ হয়ে গেছি, মোটামুটি এখন নদীর কাছে চলে আসলে মোটামুটি আমি সেফ হবো আর কি। তো নদীর কাছাকাছি প্রায় চলে আসার পর উনি যেটা চিন্তা করেছিলেন যে উনি যখন নদী পার হয় বিচার করতে আসে, তখন একজনকে বলেছিল যে তুই থাকিস, পারলে আমার জন্য অসুবিধা। আচ্ছা, যাওয়ার পথে আসলে ভাই একটু লেন্দি করে ফেল, মানে লেন্দি, কোনো সমস্যা নেই, আমাদের টাইম আছে, একদম সুন্দর করে শুনি আমরা। নদীর কাছে যে সে দেখলো যে একটা নৌকাও নাই, নদী পার হবে কিভাবে, ঘুরে অন্ধকার একদম। তো আশেপাশে দুইটা ডাক দিল যে কেউ আছে কিনা, কিন্তু কারো কাছে কোনো রিপ্লাই পায় নাই। রিপ্লাই পাবে কি করে, ওই সময় হয় ঘুমন্ত অবস্থা। তো রাসেল ভাই সে কি করলো, তার মাথার পাগড়িটা খুলে ঘাসের উপরে বিছিয়ে বসলো, কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছে যে ফজরের নামাজ পর্যন্ত ওয়েট করি, যতক্ষণ লাগে, যদি দরকারে ঘুমানোর আমি ঘুমায় যাবো, আর আগে কোথাও যাবো না, পিছনে ব্যাক করবো না, এখানেই থাকি। সকাল হলে তো সকাল তো হবেই, তার সব বিশ্বাস ছিল সকাল তো হবে। তো কিছুক্ষণ পর রাসেল ভাই কয়েক দল মানুষ তার দিকে আসছিল, নাকি ঘাটের দিকে আসছে তিনি বলতে পারেন, ঘাটের দিকে হয়তো আসছে, পিছু দল কয়েক দল মানুষ অনেকগুলা। লাগে আমি তাদের হাইট, আমি তাকে জিজ্ঞেস করলাম তাদের হাইট বা তাদের সম্বন্ধে আপনি কতটুকু দেখছেন, বলে আমি কি ফিতা নিয়ে মাপছি নাকি, আমি দেখছি অনেকগুলো মানুষ কিন্তু অনেক লম্বা। আচ্ছা, সবাই ঘাটের দিকে আসছে। আসার পরে আমার দিকে সামনে যে লোকটা যাচ্ছিল এমন ভাবে চাহনি দিল, আমার কাছে মনে হচ্ছে যে আমি ওনার এই চাহনি এত আলোর জল, এত আলো ওনার চাহনিতে, আমি এরকম মানুষও কখনো দেখি নাই। এই আলো একজন মানুষের মধ্যে এত ঘুটঘুটে অন্ধকারের মধ্যে পড়তে পারে, এটা কখনো ভাবি নাই। আচ্ছা, আমি দেখলাম তাদের সাথে একটা লাশের খাটিয়া আছে এবং একটা লাশ আছে, সঙ্গে করে একটা লাশের খাটিয়া তারা নিয়ে এসেছে, এবং এরা হচ্ছে সেই মানুষজন যারা তার পেছনে নামাজ পড়েন। রাইট। তো তার জিনিসটা একটু ধারণার চেঞ্জ হতে থাকে যে আমার ক্ষতি হতে পারে এখন। তো তাদের পূর্বপুরুষরা কি করতো, সূরা পড়ে চারিপাশে একটা রাউন্ড করে নিত যাতে তাদের বিপদ না হয়। তো তিনি আমাকে এটা ডিটেলসটা বলেন নাই, আমি যতটুকু জানি যে ওই মুহূর্তে সে তার চারিপাশে একটা রাউন্ড করে নেয়, রাউন্ড করে নিয়ে দোয়া পড়ে। তো ওনাদের বলতে থাকে দেখেন এটা কেন করেন, হয়তো তার নিজের সেফটির জন্য। আচ্ছা, তার মনে হতে থাকে যে তারা আমাকে ক্ষতি করতে পারে, কারণ আউট অফ নোয়ার তার সাথে যা ঘটছে এটা তো তার সাথে আগে কখনো ঘটেই নাই। রাইট। তো উনি যেসব আগে কাজ করেছেন মনে করতে পারে যে অনেকেই তো অনেক আসে না যে জিন ধরে নিয়ে আসে যে আমাদেরকে জিনে ধরেছে বা ছুটে দাও, উনি আমার সাথে অনেকেই এরকম কেস অনেক দেখে থাকে। তো মনে করতে পারে যে আমাকে খারাপ কিছুই আমার সাথে হচ্ছে। সে বলতে থাকে যে আপনারা কোথাকার, ওখান থেকে কোনো জবাব আসে না। আচ্ছা, তিনি আবার জিজ্ঞেস করেন আপনারা কোথাকার, তো তারা কিছু বলছে না। আবারও জিজ্ঞেস করলো আপনারা কোথায় যাবেন। হঠাৎ করে একটা লোক পিছন থেকে বলে উঠলো আমরা আপনার বাড়ি যাবো। ও মাই গড, আমরা আপনার বাড়ি যাবো। তো উনি জিজ্ঞেস করলো যে এই লাশ কিসের, তখন উনি বলে এটা আপনার ছেলের লাশ। মাই গডনেস। তো উনি বলে যে দেখেন আমি আসলে ক্ষতি করতে চাই না কাউকে, আসলে আমার নিজেরই ভয় লাগছে। হ্যাঁ, এটা চমৎকার একটা ঘটনা, এটা তো আমার খুব ভয় লাগছে। দেখো আমাকে ভয় দেখাও না বা নিজেরাও ভয় পেও না, তোমরা যদি কোনো কিছু জানো আমি অনেক কিছু জানি, আমার এখান থেকে চলে যাও। এটা বলতেই তারা কি করলো, আস্তে আস্তে পানির নিচে চলে গেল, নদীর মধ্যে ঢুকে গেল রাসেল ভাই, পানির ভেতর ঢুকে গেল হঠাৎ করে। মানে ওই ওনাদের কোনো রেসপন্স না দেখে একটা জিনিস উনি বলেছিল তো আপনি আমাদের সাথে চলেন। এটা আমি আপনাকে তখন বলেছি, আপনি আমাদের সাথে চলেন।
তো উনি বললো তোমরা কোনো ক্ষতি টতি করতে চাই না, তোমরা তোমাদের মতো থাকো, তোমার মতো চলে যাও, আমাকে কোনো ডিস্টার্ব করো না। আচ্ছা তো সে তারা কি করলো, পানির মধ্যে চলে গেল। আচ্ছা আর আলী হাসান সাহেব, যে ইমাম সাহেবের ঘটনা বলছে, সে তার মতো বসে রইল। ফজরের আজান দিল, ফজরের আজান যখন পড়ে গেল, তিনি তার ওই যেটার উপরে বসেছিলেন সেটার উপরেই নামাজ আদায় করলেন, কারণ তিনি আর মসজিদ খোঁজার রিস্ক নিলেন। রাইট। তো হঠাৎ করে ফজরের পরে কিছুক্ষণ পর, নামাজ শেষ করার কিছুক্ষণ পর তিনি দেখতে থাকলেন, মানে অন্ধকারের মধ্যে তিনি যতটুকু আলো, মানে ফজরের আজান পড়ার পর হালকা আলো চলে এসছে, তখন তিনি দেখতে পাই যে দূরের থেকে একটা নৌকা ঘাটের দিকে আসছে, এবং সে চিৎকার করে জিজ্ঞেস করলো নৌকার মাঝিকে। তো মাঝি যখন রিপ্লাই দিল ভয়েস, তিনি কনফার্ম করলেন যে না, এই আমার পরিচিত মাঝি, ওনার নাম স্বপন মাঝি, ওনাদের বাড়ির লোক। আচ্ছা। এবং স্বপন মাঝিও চিৎকার করে জিজ্ঞেস করলো, যখন তার ভয়েস পেলো সেও কনফার্ম করলো যে ইমাম সাহেব এটা। তিনি আর রিস্ক না নিয়ে তাকে উঠালেন এবং আশেপাশে কোনো কাস্টমার না পেলে শুধু ইমাম সাহেবকে নিয়ে রওনা দিলেন বাড়ির থেকে। আচ্ছা। প্রায় 3 ঘন্টা মতো হয় তাকে নৌকাতে সফর করতে হয়। রাত সকাল 8টার দিকে তার সঙ্গে বাড়িতে পৌঁছান। বাড়িতে পৌঁছানোর পথে, বাড়ি যাওয়ার পথে সবাই মনে করেন রাসেল ভাই সিম্প্যাথি, সে বুঝে নাই, সবাই তাকে হাত বুলিয়ে দিচ্ছে, মাথায় বুলিয়ে দিচ্ছে, কোনো কোনো মানুষ তাকে জড়ায় ধরতেছে। আর যতই বাড়ির দিকে যাচ্ছে ততই মানুষের আনাগোনা, দৌড়াচ্ছে সবাই বাড়ির দিকে, তার বাড়ির দিকে। তো তার বাড়ি যখন পৌঁছে যায় তিনি, তো সব ভিড় ঠেলে তিনি, তার মনের মধ্যে তখনই খটকা লেগে যায়, যখন সবাই আদর করছে, হঠাৎ করে আদর করছে কেন, হঠাৎ করে তার মাথায় হাত বুলিয়ে তোমার জড়িয়ে ধরছে কেন, বুঝে যায় তো বাড়িতে কোনো একটা ঘটনা ঘটে গেছে। তো এত খারাপ ঘটনা ঘটবে সেটা এখন তিনি কখনো ভাবেন নাই। সে বাড়িতে পৌঁছায়, দেখে যে উঠোনের মধ্যে তার ছেলের লাশ পড়ে আছে, তার লাশটা ফোলা এবং ফাঁপা। তার কথা হচ্ছে যে আমি তো আসলে এত কিছু খেয়াল তখন করতে পারে নাই, আমার সাথে যেহেতু ঘটনায় শেয়ার করেছে রাসেল ভাই, উনি বলেছেন যে ফোলা ফাঁপা কেন থাকবে, আমি তো জ্বর দেখে কথা না। হ্যাঁ সেটাই, ঘরের মধ্যে। তো ওই জ্বর এতই বেড়ে গেছিল, ওনার ওয়াইফ পরে বলেছেন যে জ্বর এতই বেড়ে গেছিল যে রাসেল ভাই ওই ছেলেটা পাগল হয়ে পুকুরের ঘাট পানিতে ঝাঁপ দেয়, ডুব দেয়। ছেলেটা যে সাঁতার পারে না তা না, 14 বছরের ছেলে। এবং কখন ডুবটা দেয়? ফজরের নামাজের সময়। এক্স্যাক্টলি। ফজরের যখন আজান দিবে তার কিছুক্ষণ আগে ডুব দেয়, এবং তার নিজের আপন চাচাতো ভাই তাকে ডুব দিয়ে আনতে যায়। ছেলের লাশটা পুরো পুকুরটা খুঁজে পায় না, 3-4 জন মিলে নামে, পুকুরটা খুঁজে পায় না। কিন্তু ফজরের নামাজ পড়া শেষ, যখন আজান দেওয়া শেষ, নামাজ পড়া শেষ, ফজরের নামাজের শেষ হওয়ার প্রায় 10 থেকে 15 মিনিট পর আস্তে করে লাশটা ভেসে ওঠে একা একা। তো পরে লাশটা উঠানো হয়, তো বুঝতেই পারছিল যে আসলে লাশটা, তাদের ধারণা লাশটা তো মাটির নিচে ঢুকে গেছিল, খুঁজে পায়নি, কারণ পানির নিচে তো কতক্ষণ থাকা যায় আসলে ভাই, তাও কতদিন আগের ঘটনা। অনেকেই নামে পানিতে, কেউ খুঁজে পায় না, বাঁশ নিয়ে নামে, অনেকেই নামে, কেউ খুঁজে পায় না। তো পরে তার নিজের ছেলের লাশ নিজেই ধোয়ান, নিজেই কাফনের কাপড় পেঁচান, নিজেই ধোয়া পড়েন, নিজেই দাফন করেন, নিজেই জানাজা পড়ান রাসেল ভাই। এবং সে খালি ইন্টারকানেক্ট করলেন যে আমাকে যে বলেছিল, আমি জিনিসটা একটু মিলানোর চেষ্টা করি, উনি জিনিসটা একটু মিলিয়েছিলেন যে আমাকে যে বলেছিল চলো আমাদের সাথে, তাহলে আমি কি তাদের সাথে গেলেই পারতাম নাকি আমি গেলেই মরতাম। তার কোশ্চেনটা সবসময় তার নিজের কাছে এটাই, তাহলে আমি আসলে মনে হয় ছেলেটাকে পেতাম, কিছুক্ষণের জন্য হলেও তো পেতাম, আমি থাকলে হয়তো সে পানিতে চাপ জীবনে এই দুঃখটা থেকে গেছে, এই দুঃখটা ছিল, আছিল, এখনো পর্যন্ত আছে। তো এখন পর্যন্ত আছে সেটা বললে ভুল হবে রাসেল ভাই। আমি ওনার কাছ থেকে যখন ঘটনাটি নিই তো অনেকদিন আগে, প্রায় 10 দিন আগে, গত 3 দিন আগে মারা গেছেন। ওনার বয়স অনেক হয়েছিল, হঠাৎ করে আমি শুনি যে আমাকে ওনার কাছে নিয়ে গেছিলেন, তিনি ফোন দিয়ে বলেন যে আলী হাসান সাহেব মারা গেছেন। এই 3 দিন আগে রাসেল ভাই, আমি এখানে আসছি না, আজ থেকে 3 দিন আগে। আচ্ছা, এটাই ছিল রাসেল ভাই ঘটনা। সরাসরি আমরা ফারহানের কাছে, ফারহান সেকেন্ড স্টোরিটা শুনি আপনার। জি ভাই, আমি আমার সেকেন্ড স্টোরিটা চলে যাচ্ছি। আমার সেকেন্ড স্টোরিটা হচ্ছে পুরোনো ঢাকা, এবং এটা হচ্ছে গ্যান্ডারিয়া এলাকার একটা বাসায় আমাকে ঘটনাটা শেয়ার করেছেন দেবাশিস ভাই, এবং গ্যান্ডারিয়াতে থাকেন। তো ওনাদের নিজেদের বাসাতেই ওনার সাথেই একটা ঘটনা ঘটেছিল, সেই ঘটনাটাই উনি আমাকে শেয়ার করেছেন। এবং আমি নিজেও ওই বাসাটাতে বেশ কয়েকবার গিয়েছি, জাস্ট মানে উনি আমার ফ্রেন্ডের মতো, এই জন্য বাসা যাওয়া হয়েছে আমার কয়েকবার। তো ঘটনাটা হচ্ছে এরকম যে ওনাদের বাসাটা হচ্ছে 5 কাঠা জায়গার উপরে, অনেক বড় একটা বাসা এবং অনেক পুরনো একটা বাসা। প্রায় ব্রিটিশ আমলের দিকে বাসাটা কনস্ট্রাকশন করা হয় এবং তারপর থেকে এভাবে চলে আসছে। তারা মাঝে মাঝে বিভিন্ন সময় বাসাটাকে রিনোভেট করে বর্তমান অবস্থায় তারা এটাকে নিয়ে আসছে। এবং মাঝখানে যেটা হয় 2 বছরের মতো প্রায় বাসাটাতে প্রায় 3-4টা ফ্যামিলি একসাথে থাকতেন, তাদের চাচারা সবাই মিলে থাকতেন। এবং ওনারা যেটা চিন্তা করলেন যে সবাই এখান থেকে অন্য কোথাও শিফট হবেন এবং বাসাটাকে পুরোটা ভাড়া দিয়ে চলে যাবেন। এবং ওনারা যেটা করেন যে এখানে একটা বাইন্ডিং কারখানা ভাড়া দিয়ে তারা তাদের অন্যান্য জায়গায় মুভ করে। প্রায় 2 বছর এইভাবেই চলে, কিন্তু তারপরে তারা আবার ডিসিশন নেয় যে এখন বাসাটাতে তারা উঠবে। এই জন্য যেটা হয় যে, এবং ওনার দাদা দাদিরা যেটা বলতেন যে এই বাসার যে আম গাছটা যে রয়েছে সেটার নিচ দিয়ে কখনো সন্ধ্যার পরে অথবা রাতের দিকে যাবি না, এবং বলতে যে কোনো সুন্দর মেয়ে যদি এই গাছটা নিচ দিয়ে যায় তাহলে তার সমস্যা হতে পারে, এক ধরনের উপরি সমস্যা হতে পারে। এরকম বেশ কিছু কথা প্রচলিত ছিল। এবং একটা কথা বিশেষভাবে প্রচলিত ছিল যে সন্ধ্যার পরে অথবা রাতের দিকে যদি গাছটার নিচ দিয়ে কেউ যায় অথবা গাছটার পাশে কেউ বসে থাকে, তো ওনারা যেটা বলতেন যে ওনারা যেটা ভয় পেতেন, যে মনে করতেন যে ওই উপরে গাছ থেকে কোনো একটা কিছু, একটা দড়ির মতো নিচে নেমে আসবে এবং যে মানুষটা নিচে বসে থাকবে
থাকবে, তার গলায় সেই দড়িটা পেঁচিয়ে তাকে উপরের দিকে টেনে নিয়ে যাবে। আচ্ছা। এরকম একটা ভয়ানক মিথ প্রচলিত ছিল ওনাদের বাসায়। এবং রাসেল ভাই, আমি আম গাছটা নিচে বসেও দেখছি যে কিরকম আসলে ফিল। গাছটা অনেক পুরনো, বাসাটা অনেক পুরনো। তো যাই হোক, মানে একটা গাছ ছমছমের ব্যাপার আছে। হ্যাঁ, বাসাটা একটা গাছ ছমছমের ব্যাপার আছে। এবং বাসাটা আরেকটু বর্ণনা দিয়ে আমি বাসাটা বললাম যেহেতু এল শেপের, একটা পর্যায়ে বাসার একটা পাশে সেটা হচ্ছে একটা কবরস্থান। আমি যেহেতু বলছি যে এটা গ্যান্ডারিয়া এলাকার একটা বাসা, অনেক হয়তো যারা ওখানকার লোকাল চিনে থাকবেন যে বুঝিয়ে ফেলবেন যে আসলে কোন বাসাটা। তো বাসাটার পেছনে হচ্ছে কবরস্থান। বাসাটার যদি আপনি দোতলায় অথবা তিনতলার করিডোরে পেছনের দিকে যেয়ে দাঁড়িয়ে থাকেন, আপনার চোখে সরাসরি পড়বে কবরস্থানের কবরগুলো। ও মাই গড। এবং এটা আমি নিজেও জিনিসটা একদিন সন্ধ্যার দিকে যখন যাই বাসায়, তখন দেখলাম যে বারান্দায় যাওয়ার পরপর ঠিক বারান্দার ঠিক নিচের দিকেই, মানে ওখানে দাঁড়ালেই চোখে পড়বে যে কতগুলো বেওয়ারিশ লাশের কবর, মানে একদম সিরিয়াল বাই কবরগুলো দেয়া। এবং ওটাকে সন্ধ্যার দিকে বা রাতের দিকে কেউ দেখলেই ভয় পাবে। এবং আমাকে দেবাশিস ভাই বলেন যে ওনাদের বাসায় যখন তারা মানে আগে যখন থাকতেন ফ্যামিলি সহকারে, তখনও তারা এই করিডোর দিয়ে বেশি হাঁটা চলাফেরা করতেন না সন্ধ্যার পরে। একটা ভয় লাগতো, গাছ ছমছম করে একটা বিষয় সবসময় কাজ করতো বাসাটার ভিতরে। আর বাসাটার স্ট্রাকচারটাও ছিল একদম অনেক আগের পুরনো, মানে যেমন ভালো লাগে তেমন হয়তো বা ভয়ও লাগতে পারে রাতের দিকে, এরকম একটা ফিল পাওয়া যায়। তো মেইন ঘটনায় চলে আসি। এই ছিল বাসার একটা ছোটখাটো বর্ণনা। তো যেহেতু কনস্ট্রাকশন রিনোভেট তারা করতেছে, কিছু কিছু জায়গায় কনস্ট্রাকশন করার প্রয়োজন তাদের পড়ছে। এই জন্য যেটা দেবাশিস ভাই যেটা করেন যে ওনাদের বাসায় একটা রুমে উনি যেটা করেন যে একটা রুমে ইলেকট্রিসিটির ব্যবস্থা তখন ছিল, কেননা পাশে সবগুলো জায়গায় ইলেকট্রিশিয়ানের কাজ চলছিল। প্রায় একতলায় আটটার মতো রুম ছিল। ওই 8টার রুমেও ইলেকট্রিসিটি লাইন ছিল না, দোতলায়ও ছিল না, তিনতলায়ও ছিল না, শুধু জাস্ট একতলার একটা রুমে উনি যেটা করতেন যে বসতেন এবং সন্ধ্যার পরে ওনার কিছু ফ্রেন্ড নিয়ে উনি বাসাটা আড্ডা দিতেন, যেহেতু নিজেদের বাসা ওখানে আড্ডা দিতেন। এবং সারাদিন কনস্ট্রাকশন কাজ কি হচ্ছে না হচ্ছে এই জিনিসগুলো সে ওখানে বসে সবকিছু দেখতেন। তো কোনো এক সন্ধ্যায় তার এক ফ্রেন্ড তার বাসায় আসে এবং উনি এবং ওনার ফ্রেন্ড দুজনই বসে বাসায় আড্ডা দিচ্ছিলেন। এবং কথার এক পর্যায়ে যে অনেক সময় দেখা যায় যে ফ্রেন্ড একসাথে হলে এরকম একটা পরিবেশে যেটা হয় যে মানে এরকম ভূতের আলাপ শুরু হয়, ভয়ের ঘটনাটা সবাই শেয়ার করেন। তো এরকম একটা সময় যেটা হয় যে তার যে ফ্রেন্ডটা এসেছিল তার বাসায়, উনি যেটা বলেন যে তোদের বাসায় এত পুরনো, মানে তোদের এখানে কি ভূত দেখতে পারবো? তখন উনি বললেন যে আসলে এইভাবে তো ভূত দেখা যায়। এবার খুব মনোযোগ দিয়ে শুনবেন, মানে কি হয় দেখেন, যার ভয় পাওয়ার কথা তিনি ভয় পান নাকি কে ভয় পান দেখেন। হ্যাঁ, সেটাই আসলে বিষয়টা। তো উনি যেটা বলেন যে আসলে এভাবে তো ভূত দেখা যায় না, তুই যদি ভূত দেখতে চাস তাহলে তুই এক কাজ কর, আমাদের বাসার অনেকগুলো রুম খালি পড়ে আছে, দোতলায় তিনতলায় যে কোনো একটা রুমে ঢুকে যা, ওখানে তুই ভূত দেখতে পারবি। তো ও চিন্তা করলো যে আচ্ছা ঠিক আছে, যেহেতু বললো আচ্ছা ঠিক আছে আমি না হয় এরকম করবো। তো ও বললো যে ঠিক আছে আমি বাসার যে কোনো একটা রুমে যাবো, যেহেতু প্রত্যেকটা রুমেরই দরজা খোলা, তো আমি যাবো এবং তোকে একটা মিস কল দিলে তুই আমাকে খুঁজতে আসবি এবং তোর কাজ হচ্ছে তুই আমাকে খুঁজে বের করবি যে আমি কোন রুমটা, যেহেতু তোর বাসার লোকেশন সব তোর নিজেরই চেনা ভালো মতো, তুই আমাকে খুঁজে বের করবি। তো ও বললো যে ওকে ডান। তো কিছুক্ষণ পর ও রুম থেকে বের হয়ে গেল, যে ফ্রেন্ডটা বেরোতে আসছিল বাসাটাতে সে রুম থেকে বের হয়ে গেল। এবং প্রায় 7-8 মিনিট পরে হঠাৎ করে তার ফোনে, দেবাশিস ভাইয়ের ফোনে একটা মিস কল আসলো। এবং এই মিস কলটা দেখার সাথে সাথে মানে উনিও যেটা চিন্তা করলেন যে আমি তো কথাটাকে ফান করে বসছি যে যা তুই ওখানে যে দেখ কিছু আছে কি। সে সত্যি চলে গেছে। হ্যাঁ, সে আসলে সত্যি চলে গেছে, মিস কল দিত না। সে বলে গিয়েছিল যে আমি গেলে আমি একটা মিস কল দিব। তো সে চিন্তা করলেন আচ্ছা ঠিক আছে, যেহেতু ও লুকাইছে আমি যে ওকে খুঁজে বের করি দেখি। তো উনি যেটা চিন্তা করলেন যে আচ্ছা ঠিক আছে, একতলার প্রত্যেকটা রুম উনি চেক করলেন। এবং উনি যেটা করলেন যে ওনার যে ফোনটা উনি আবার রেখে চলে গেলেন আর কি, মানে ফোনটা সাথে নিয়ে যাননি। তো উনি যেটা করলেন যে ওই প্রত্যেকটা রুম সে চেক করলেন, অন্ধকার বাসা, আম গাছের নিচে প্রত্যেকটা এক একটা রুম সে যায় এবং চেক করে এবং দেখে যে তার ফ্রেন্ডটাকে সে পাচ্ছে না। তো উনি চিন্তা করলেন যে হয়তো দোতলার কোন একটা রুমে তার ফ্রেন্ডটা হয়তো বা হাইড করছে নিজেকে। তো সে আবার দোতলায়ও যায়, দোতলার প্রত্যেকটা রুম খুঁজে, করিডোরে খোঁজাখুঁজি করে, কোনো জায়গায় সে খুঁজে পায় না। ইভেন ছোট যে ভাঙা বাথরুমগুলোও ছিল বাসার পেছনে, ওগুলোতেও সে খুঁজছে, ওখানেও সে পায়নি। কিন্তু ঠিক 3তলায় 4-5টা রুম প্রায় লক ছিল এবং একটা ছিল ভাঙা বাথরুম 3তলার উপরে এবং একটা ছিল স্টোর রুমের মতো। তো উনি যেটা চিন্তা করলেন যে এই স্টোর রুমের ভিতরে তো তার ফ্রেন্ডের থাকার কথা না, কেননা এতগুলো রুম দেখে ও এত মানে আবার মানে সে চিন্তা করছে দেখি আমি থাকতেও তো পারে দেখি। তো উনি যখন ওই করিডোরে হেঁটে যাচ্ছেন, তো করিডোরে জাস্ট চাঁদের আলোটা ওখানে পড়েছে এবং আর বাসার ইলেকট্রিসিটি অবস্থা একেবারেই তখন বিকল ছিল, কোনো রুমেই লাইট ছিল না। তো উনি যেটা ওই যখন করিডোরে হেঁটে যাচ্ছেন তখন ওনার কাছে মনে হচ্ছে ওই স্টোর রুমের ভিতর থেকে কেউ কুটখাট শব্দ করছে। তো উনি তখন 100% শিওর হয়ে গেলেন যে তার ফ্রেন্ড এই রুমের ভিতরেই মানে ওখানে যে মানে লুকাইছে। তো উনি যেটা চিন্তা করেন আমি দেখি যে রুমটার ভিতরে যে ঘটনাটা কি, আসলে লোকে আসলে এখানে আসছে, আর কেননা বাসার আর কোনো রুমও নেই আর ছাদে যাওয়ার ব্যবস্থাও নেই যে ছাদে যে চলে যাবে। তো উনি যেটা একদম 100% শিওর হয়ে গেলেন যে এই সাউন্ড আসলে তার বন্ধুই ভিতর থেকে করতেছে। এবং উনি যেটা করলেন যে আস্তে আস্তে করে রুমের দরজাটা খুললেন, দেখলেন যে হ্যাঁ ভিতরে সেই পুরনো দিনের আসবাবপত্র, একটা আলমারি, কিছু ভাঙা টেবিল, কিছু ভাঙা চেয়ার পড়ে আছে। এবং তার কাছে বারবার মনে হচ্ছিল যে বড়, সব থেকে বড় একটা ভাঙা আলমারি
তার স্টোর রুমটার ভিতরে ছিল এবং উনি একটু টুকটাক শব্দের কারণে উনি যেটা 100% শিওর হয়ে গেলেন যে ওনার ফ্রেন্ড এটার ভিতরে মানে নিজেকে হাইড করেছে এবং উনি একেবারে 100% শিওর হয়ে সাথে সাথে ওই আলমারিটার পাশে যান এবং সাথে সাথে উনি এতটাই শিওর ছিলেন যে রাসেল ভাই যে খোলার সাথে সাথে আলমারিটা উনি ভেতরে হাত দিয়ে মানে শিওর ছিলেন যে কিছু একটা ধরবেন উনি, এবং উনি আসলে কিছু একটা ধরলেন। আলমারিটার সাথে সাথে খোলার সাথে সাথে তার হাতে একটা হাতের মতো সেই স্পর্শ পেলেন এবং ওটাকে টান দিয়ে ভিতরে নিয়ে আসলেন, বাইরে নিয়ে আসলেন এবং উনি সাথে সাথে বললেন যে তুই এখানে মানে এখানে লুকিয়েছিস কেন, এটা পুরনো আলমারি, এটার ভিতরে কেন লুকিয়েছিস। কিন্তু উনি যেটা সমস্যাটা ছিল আসলে রাসেল ভাই যে অন্ধকার রুমের ভিতরে তার বন্ধুর চেহারাটা সে ঠিক মতো দেখতে পাচ্ছিল না। আচ্ছা আচ্ছা, উনি যেটা করলো যে বললো যে তুই আমার সাথে বাইরে এখানে কেন আসছিস তুই আলমারির ভিতরে? হ্যাঁ, আলমারির ভিতর থেকে বন্ধুটাকে টান দিয়ে সে শিওর যে তার ফ্রেন্ড এটা, এবং সাথে সাথে সেটা করিডোরের মধ্যে নিয়ে আসলো। করিডোরে নিয়ে আসার পর সেই চাঁদের আলোতে, মৃদু আলোতে করিডোরের উপরে পড়ছিল আগের থেকেই, তখন সে হঠাৎ করে দেখতে পেল সে যেই জিনিসটাকে টান দিয়ে মানে করিডোরে নিয়ে আসলো তার ফ্রেন্ড মনে করে আলমারিটার ভিতর থেকে, সে দেখলো যে এটা তার ফ্রেন্ড না, এটা ছিল সম্পূর্ণ অন্যরকম একটা মানুষের প্রতিকৃতি, সম্পূর্ণ বৃদ্ধ একটা মানুষ দাঁড়ানো তার পাশে, এবং তার মাথায় যেটা হচ্ছে কোনো চুল নেই, তার চোখগুলো ঠিকরে বের হয়ে আসছে। এবং সব থেকে আজব বিষয় ছিল যে ওই একটা বৃদ্ধ মানুষকে যদি বেশ কিছুদিন কবরে রাখার পরে তাকে যদি ওঠানো হয় মানে লাশের মতো, লাশের মতো আর কি, গলা একটা লাশের মতো, এবং আরো সব থেকে ভয়ানক ছিল তার গলা থেকে পেটের পেট পর্যন্ত মানে অনেক বড় একটা কাটার দাগ। জাস্ট এই জিনিসটা দেখে সে অনেক জোরে একটা শাউট করে সাথে সাথে সেন্সলেস হয়ে যায়, এবং জাস্ট এটা একটা গ্লিমসের মতো ছিল রাসেল। এবং উনি আমাকে যেটা বলেন যে আমি 100% ফিল করেছি যে এটা একটা মানুষ আমার সাথে আমি টান দিয়ে নিয়ে আসলাম, আমার ফ্রেন্ড। এবং হঠাৎ করে যখন সে লাইটটা পড়লো ফেসের উপরে, তখন সে দেখলেন যে এটা আসলে তার ফ্রেন্ড না, এটা একটা অন্য একটা বিষয়, অন্য একটা ছিল, এটা আসলে কোনো মানুষ না, আসলে এটা কোনোভাবে একটা মানুষ হতেই পারে না। তো সাথে সাথে সে বললো, আমাকে যেটা বলেন যে সেন্সলেস হয়ে যান, এবং তার এই শাউটিং শুনে তার ফ্রেন্ড তাকে তিনতলায় তাকে মানে রিসিভ করে এবং তার বাসায় ফোন করে যে আঙ্কেল আন্টি অথবা ছোট ভাইটে যারা আছে তারা চলে আসে বাসায়, কি হয়েছে তার। এবং এখানে আসলে একটা সব থেকে টুইস্টের বিষয় হচ্ছে যে তার ফ্রেন্ডটাকে খোঁজার জন্য যে সে বিভিন্ন রুম খোঁজাখুঁজি করছিল তার ফ্রেন্ডটাকে, আসলে তার ফ্রেন্ডের সাথে যখন কথা বলা হয় উনি বলে যে আমি আসলে কোথাও মানে এভাবে নিজে হাইড করতে যাইনি নিজেকে, মানে আমি মানে কথা মতো যে আমি যাচ্ছি লুকাচ্ছি এরকম কোনো কিছু সে করে, এরকম সে কোনো কিছু করেনি। বলে এটা একটা ফান ছিল যে আমি বলছিলাম যে আমি আসলে লুকাই, তুই আমাকে খুঁজে বের করে। আমি জাস্ট একটা বাইরে থেকে সিগারেট আনতে গেছিলাম, এবং আনার পর আমি রুমে এসে দেখি যে ওর ফোনটা রুমে রাখা, এবং ওকে ফোন দিচ্ছি যে এখানে এই ফোনটা বাজতেছে। আমি চিন্তা করবো হয়তো টয়লেটে গেছে বা কিছু। তো এরকম কিছুক্ষণ কাটার পরে হঠাৎ করে আমি যেটা শুনলাম যে অনেক জোর একটা মানে চিৎকারের শব্দ, তখন সাথে সাথে আমি তিনতলা যেয়ে দেখি যে মানে দেখে যে ওই দেবাশিস ভাই নাকি করিডোরে পড়ে আছে, এবং তারপরে সে বাসার সবাইকে ফোন টোন করে বলে, এবং দেবাশিস ভাই নাকি পরে কয়েকদিন শরীর ভালো ছিল না। এবং উনি এখন যেটা আমাকে বলেন যে ওনাদের বাসায় এটা কি ছিল আসলে, এটা আসলে উনি নিজেও শিওর না। হ্যাঁ, শিওর না, এবং এটা যে একটা গ্লিমসের ভিতরে যেরকম একটা জিনিস দেখে ফেলবেন সেটা আসলে কখনো সে আশা করতে পারেননি। এবং উনি এখন যেটা বলেন যে ওনার নিজেরই ওই করিডোর গুলোতে প্লাস ওই তিনতলা যে স্টোর রুম সেগুলোতে যেতে তার অনেক ভয় লাগে। এবং উনি যেটা করেন যে এরপরে যে স্টোর রুমের ভিতরে যে আসবাবপত্রগুলো ছিল যে আলমারিটা থেকে সে উনি এই জিনিসটা দেখেন, তো এই জিনিসগুলো সবই নাকি সে বাইরে পরে করে দেন, মানে ফ্রেশ করে ফেলেন রুমটাকে। আচ্ছা, তো এটাই ছিল রাসেল ভাই মেইনলি আমার ঘটনা, সেকেন্ড স্টোরি। এই ঘটনা যেটা বলবো রাসেল ভাই, এটা বাংলাদেশের যশোর এলাকার আর কি, তখনকার দিনে এটা মানে বৃহত্তর যশোর ছিল। আচ্ছা, তখনকার এটা বলেছেন বাসেদ ভাই নামে একজন, উনি একসময় মেডিকেল স্টুডেন্ট ছিলেন। আচ্ছা, তো যাই হোক ঘটনা চলে যায়। বাসেদ ভাই এক সময় আর কি তখনকার দিনে একদিন উনি শহর থেকে আর কি, খুলনা শহর থেকে উনি ওনাদের দেশের বাড়ি চলে আসেন যশোরের যে কোনো একটা গ্রামে আর কি। তো গ্রামে আসেন, এসে বাসায় সময় কাটাচ্ছেন, দিন গড়িয়ে রাত এসে পড়ছে। উনি খবর পান জন্য ছোট ভাই তার ভাইয়ের সাথে তার ফ্রেন্ডের সাথে বাইরে গেছে আর কি। তো ছোট ভাইয়ের জন্য অপেক্ষা করছেন, কারণ বেশিরভাগ সময় উনি বাসায় এসে ভাইয়ের সাথে সময় কাটান, খুব ভালো সম্পর্ক ভাইয়ের সাথে। তো উনি রাতের বেলা যখন বেশ রাত হয়ে গেছে, তখন রাসেল ভাই গ্রামে আপনার 8টা-9টা মানে বেশ নিশুতিরা। তো এরকম একটা সময় উনি বারান্দায় বসে আছেন, ভাইয়ের জন্য ওয়েট করছেন, আর ঠান্ডা পড়েছে হালকা। আচ্ছা, তো এর মধ্যে হঠাৎ করে উনি শোনেন যে ওনাদের যে দরজাটা বাইরে যে বেড়ার মানে বেশ একটা প্রাঙ্গণ আছে, তার ওই পাশে বেড়া আর কি। তখন থেকে ওই ভাইয়ের খুব ক্লোজ একটা ফ্রেন্ড আছে, সে ডাকছে যে বাসেদ ভাই হ্যাঁ একটু আসেন, আমরা অ্যাক্সিডেন্ট করছি। আচ্ছা, এরকম করে ডাকতেছে। তো শোনার পরে উনি মানে বেশ বিচলিত হয়ে, আমরা অ্যাক্সিডেন্ট করছি মানে, উনি জোরে জিজ্ঞেস করে কি হয়েছে, ভিতরে আসো। তো কেউ আর উত্তর দিচ্ছেন আর কি। আচ্ছা, তো উনি তাড়াতাড়ি হেঁটে মানে কোনো মতে ওনার গায়ে শার্ট টার্ট পরে আর কি উনি বের হয়ে এসে হেঁটে দরজায় যায়, যেহেতু দেখে গেটের কাছে কেউ নাই। তো দরজা খুলে যখন বাইরে আসে, দূরে দেখে দাঁড়ায় আছে একজন, তার দেখা যাচ্ছে আর কি, ছায়ামূর্তি আর কি। অন্ধকারে, গ্রামের অন্ধকার ভালো হচ্ছে না। তো উনি সাথে করে টর্চ লাইট আনেননি, এত দ্রুত বের হয়ে আসছে, ওনার এটা খেয়াল নেই, তাড়াহুড়ার জন্য। তো উনি তাকে জিজ্ঞেস করতে চাই কি হয়েছে, নাম ধরে আর কি। উনি গলা শুনে চিনছে, কি হয়েছে তোমার? বলে ভাই অ্যাক্সিডেন্ট করছি আমরা, খুব খারাপ অবস্থা, আপনি আসেন প্লিজ। তো উনি তার পিছনে হাঁটা দেন, মানে আর কোনো কিছু চিন্তা না করে হাঁটেন।
খুব দ্রুত হাঁটতেছেন। তো এটা দেখতেছে যে ওই যে তাকে ডাকছে তার সাথে ওনার দূরত্ব কিন্তু কমতেছে না, বেড়ে যাচ্ছে ধীরে মানে ধীরে একটা ডিস্টেন্স একটা ডিসটেন্স মেইনটেইন করছে হয়ে গেছে, সরে যাচ্ছে না। আচ্ছা ওকে তো উনি বেশ দ্রুত হাঁটছেন, ওই সময়টা উনি এতটা খেয়ালও করেন না, এগুলো হচ্ছে পরের ক্যালকুলেশন ওনার। জি তো উনি ওই সময় হেঁটে যাচ্ছে 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 এক সময় এসে নদীর পাড়ে চলে আসলো আর কি, নৌকা পার হতে হবে ওনাদের। তো দেখলো ঘাটে নৌকাও আছে। জি তো ওই যে মানুষটা ওনাকে ডাকছে সে কিন্তু নৌকা উঠে নেই, সে দাঁড়ায় আছে এখানে। তো উনি দৌড়ে মানে যে ওই নৌকাতে উঠে বসে হুমড় করে বসে উনি দেখে যে পাড়ে দাঁড়ায় আছে ওই ছায়ামূর্তিটা, ওনাকে ডাকতেছে, এই অন্ধকার ছায়ামূর্তি মানে মানুষই মনে হচ্ছে, জি দেখতেছে এই তুমি আসো, নৌকা তো নিয়ে যেতে হবে ওই পাশে। তখন ওইটা নৌকার উপর চড়ে বসছে ওই মানুষটা আর কি। তো উনি তখন কি করলো, নৌকার মধ্যে দাঁড় ছিল, উনি বাচ্চা দেখতেছে যে ওই পাশে যে আছে সে দাঁড় পাচ্ছে না, সে বসে আছে। তো উনি মনে করছে ও অ্যাক্সিডেন্ট, সে জিজ্ঞেস করছে তোমার কি হয়েছে, তুমি ব্যথা পাইছো? তো সে চুপ করে আছে, চুপ করে গোঙাচ্ছে, বলতেছে ভাই অনেক অনেক কষ্ট অনেক কষ্ট, এরকম বলতেছে আর কি। আচ্ছা যাই হোক, এক পর্যায়ে নদী বাইতে বাইতে ওনারা, নদীটা খুব বেশি বড় ছিল না, ওই পারে চলে গেল। তো যে ওনারা ওই পাশে নামছে, নেমে এবার বাসেত ভাই আগে হাঁটতেছে, ওইটা পিছনে, ওই ডিস্টেন্স, ওই লোকটা ডিস্টেন্সে হাঁটছে। এরকম উনি তখন বলতেছে তুমি আমাকে বলো কোথায়, আমি কিভাবে যাবো এসে। তো সেই আর কিছু বলতেছে না। তো উনি তখন একটু মানে কনফিউজ মনে করছে অসুস্থ নাকি বা ও কি বেশি অসুস্থ। তো উনি একটু দাঁড়াইছে, দাঁড়ায় দেখে ও আর আগে বাড়ে না, এরকম একটা ডিস্টেন্স মেনটেনই আছে। আচ্ছা এখন নিশুতি রাত, কোনো কিছু নাই, জিজ্ঞেস করবে। তো উনি এক পর্যায়ে বলতেছে তুমি যদি কাছে না আসো আমি আসতেছি তোমার কাছে। তো উনি কাছে যেয়ে দেখে যে ডিস্টেন্সটা কিন্তু কমতেছে না দুজনের। জি তো লাস্টে উনি ওইটাই না দেখে উনি আরো চিন্তা না করে উনি হাঁটা শুরু করে আর কি। হেঁটে উনি চিন্তা করে যে এখানে কোথায় সদর, যেহেতু ওনাদেরই এলাকা, ওনার একটা মানে ধারণা আছে। হাঁটতে 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 এক সময় সেই সদর হাসপাতালে চলে আসে, ওখানকার কাছাকাছি যে মেডিকেল লিড আর কি। জি জি ওখানে আসে, ওখানে দেখে যে মানে খুব একটা আলো টালো নাই, টিমে বাতি, অনেক নকটক করে ওখানকার একজন ওয়ার্ড বয় বা ওই যে দারোয়ান টাইপের থাকে তাকে বের করছে। সে আসছে, চোখ কচলাতে কচলাতে, কি হয়েছে বলে এখানে কোনো অ্যাক্সিডেন্টের রোগী আসছে নাকি? হ্যাঁ আসছে স্যার, অনেকক্ষণ হয়েছে তো, সেই দুপুরবেলা দুইটা আসছে। বলে দুইটা মানে? বলে দুইজন আসছে, দুইজনই তো ট্রাকের ইসে পুরো শেষ, মানে মানে চাপায় পুরো শেষ হয়ে গেছে। দুইজন আসছে, কি নাম কি বলে কি এগুলো তো কিছু জানি না, আমরা খোঁজ করতেছি গ্রামে ট্রামে, মানুষ পাঠা, আজকে আর এটা সম্ভব হয়নি, কালকে আমরা এই খোঁজটা বেশি করবো আর কি, থানায় জানাইছি এসে। তো উনি বলতেছে ট্রাকের চাপে কি মারা গেছে? বলে হ্যাঁ। আমি একটু দেখতে চাই, ওনার বুকটা ছেদ করে উঠছে। উনি বলছে আমি দেখতে চাই। তো বলতেছে যে এরকম রাতের বেলা আপনাকে কি লাশ দেখানো সম্ভব নাকি? বলতেছে না আমি দেখতে চাই। তো অনেক কি করার পর আমি দেখতে চাই, কি হয়েছে, কারণ আমার ভাই আসতেছে না গ্রামে এরকম এসে। তো ওয়ার্ড বয় তারপরে এসে উনি পরিচয় দিচ্ছে যে আমি এরকম গ্রামের এসে। তখন উনি নিয়ে গেছে, নিয়ে যে ওখানে যেখানে লাশটা রাখা হতো রাসেল, ওই রুমটা নিয়ে গেছে। তো রুমটা যখন নিয়ে গেছে, উনি পিছনে তাকাচ্ছে, সেই ছেলেটা কিন্তু নাই আর, উনি যাকে খুঁজছে। আচ্ছা যে ওই রুমের কাছে নিয়ে গেল, দরজাটা খুললো, দরজাটা খোলার পর দেখতেছে মানে একটা মানে বাতাস, ব্যবসা বাতাস ওখানে লাগছে, যেহেতু লাশ পড়ে আছে দুপুর থেকে, হালকা গন্ধ হয়ে গেছে। আচ্ছা লাইটটা জ্বালাইছে, লাইটটা জ্বালানোর পর দেখে এবং কাপড় দিয়ে ঢাকা। তো ওয়ার্ড বয় গুলো উনি বললেন আমি চেহারা দেখতে চাই, চেহারার কি অবস্থা। তো প্রথম যে চেহারাটা সরাইছে রাসেল ভাই, কাপড়টা সরানোর পর দেখে ওই যে ফ্রেন্ডটা ওনাকে ডেকে নিয়ে আসছে, ওইটা তার লাশ। ও মাই গড। হ্যাঁ, এবং অ্যাক্সিডেন্ট হয়ে মানে খুব খারাপ অবস্থা আর কি। এখন প্রশ্নটা হচ্ছে কেন তাকে ডেকে নিয়ে আসলো? হ্যাঁ অবশ্যই সেটা প্রশ্ন, সেটাই প্রশ্ন। এবং তারপরেরটা তো উনি বুঝেই ফেলছে যে পরেরটা কি হবে। এবং পরের লাশটা যখন দেখছে ওনার ভাইয়ের লাশ, উনি প্রচন্ড মর্মাহত হয়ে গেছে। বাট একই সাথে তার মনে ভয়ের কোয়েশ্চেনটা অ্যারাইজ করছে, ওনাকে কে নিয়ে আসছে, মানে একটা মিশ্র প্রতিক্রিয়া নিয়ে উনি ওখানে ছিলেন, বুঝতে পারছি। এবং তারপরে উনি খবর পাঠান আসছে যে মানুষকে দিয়ে এবং সৎকার করেন জিনিসটা। তবে ওনার কাছে এটা বেশ মিস্ট্রি, মানে এখন পর্যন্ত ওনার কাছে এটা মিস্ট্রি যে কিভাবে ওনাকে ওনার সেই ভাইয়ের ফ্রেন্ড ডেকে নিয়ে গেল। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। সরাসরি চলে যাবো নতুন আরেকজন অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনা যাবো আমরা। ধন্যবাদ রাসেল ভাই, আমি ওসমান, আমি এসেছি মিরপুর ইস্টার্ন হাউজিং থেকে। জি ওসমান ভাই, আপনার ঘটনা শুনি। ওকে রাসেল ভাই, ঘটনাটি ঘটে আছে কি প্রায় 15-16 বছর আগে। এটা হচ্ছে আমার এক ফ্রেন্ডের ছোট বোনের সাথে। এটা বাগেরহাট জেলার একটি ঘটনা। তো খুব ছোটবেলায় মেয়েটি যখন বয়স তার 5 থেকে 6 বছর, তার দাদু মারা যায় এবং তার দাদু তার কাছে খুবই প্রিয় ছিল, খুবই প্রিয় একটা মানুষ ছিল। তো তার দাদু মারা যাওয়ার পর থেকে সে একটু অন্যরকম হয়ে গেল, অস্বাভাবিক কিছু তার মধ্যে আচার আচরণ দেখা গেল। সে ঠিক মতো খাওয়া দাওয়া করতো না, তার কার সাথে কথা বলতো না, একটু অস্বাভাবিক ছিল। তো এইভাবে করে তার সাথে অনেকদিন মানে এইভাবে রয়ে গেল। তো তারপর তার বাবা তাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। তো তারা ইনিশিয়ালি তারা ভাবছিল যে এটা হয়তো বা তার কোনো ফিজিক্যাল প্রবলেম বা কোনো কারণ হচ্ছে। তার ডাক্তার তাকে মানে ঠিকমতো প্রেসক্রাইব করলো, তাকে মেডিসিন দেওয়া হলো। কিন্তু মেডিসিন দেওয়ার পরেও সে মানে আগের মতো আর নর্মাল লাইফে সে ফিরে যেতে পারলো না। তো একইভাবেই তার সাথে
ওই ঘটনাগুলি ঘটছিল। এবং তাদের গ্রামে মানে তাদের বাড়ির আশেপাশে তারা কিছু অদ্ভুত, সবাই মানে জিনিসটা লক্ষ্য করলো, কিছু অদ্ভুত কিছু উইয়ার্ড কিছু জিনিসপত্র তারা দেখতে পারলো। হঠাৎ করে তারা দেখছে যে একটা মানে আনকন্ডিশনাল মানে একটা অস্বাভাবিক একটা ফোর্স তাদের সামনে দিয়ে একটা ছায়ার মতো চলে যাচ্ছে, বা কখনো তারা দেখছে যে কিছু অদ্ভুত কিছু মানে শিয়াল তাদের বাড়িতে আসছে, যেটা মানে সাইজ বা বর্ণনা করার মতো না, মানে অস্বাভাবিক কিছু জিনিসপত্র। তো একদিন তার মানে আমার ওই মেয়েটার এক ভাই মানে গ্রামে বিলের মধ্যে দিয়ে হাঁটছিল, সে কোনো জায়গায় বাজারের দিকে যাচ্ছিল, তো বিল থেকে সে হঠাৎ করে তাকে সে যেহেতু এটা একটা মানে তাদের যে ফ্যামিলিটা তারা হচ্ছে একটা মানে ক্রিশ্চিয়ান ফ্যামিলি ছিল, বিলং করতো। তো ক্রিশ্চিয়ান ফ্যামিলিতে তারা তো বেসিক্যালি এটা অ্যালকোহলিক, তাদের কিছু মানে মানে তারা বিভিন্ন প্রোগ্রামে বা অ্যালকোহল তারা নিয়ে থাকে। তো সম্ভবত সে ওই সময় একটা ড্রাঙ্ক ছিল। তো সে হঠাৎ করে সে দেখলো যে সে পড়ে গেল অ্যালকোহল অবস্থায়, মানে একটা ড্রাঙ্ক অবস্থায় সে পড়ে গেল, মাটিতে পড়ে যাওয়ার পরে সে তাকে কে মানে সে বুঝতে পারলো না, তাকে কে জানে মানে তার মাথা ধরে কেউ যেন চুবাচ্ছে একটা ফোর্স আর কি পানির মধ্যে, এবং তাকে এমন একটা অবস্থা তাকে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলার মতো অবস্থা হয়ে যায়। তো এই অবস্থায় সে কোনোভাবে নিজেকে সেভ করে সে বাড়িতে চলে আসে, কিন্তু উনি ঘটনাটা নাকি কারোর সাথে তখনও শেয়ার করেনি। আমরা হ্যাঁ সেটা খুব জরুরি না, আমরা পরের পার্টে যাই, কারণ একটা মানুষ যখন মানে অসুস্থ থাকেন তখন যে কোনো কিছু তিনি এক্সপেরিয়েন্স করতে পারেন। মানে আরো তো অনেক ঘটনা আছে, কি হয়েছিল তারপরে? ওকে ফাইন। তো তারপরে যাই হোক, তো উনি এরকম তো তারপর যে মেয়েটার তো অবস্থার কোনো উন্নতি হয়নি। তো পরে তার বাবা এখানের আশেপাশের একজন ওঝা ছিলেন, মানে মানে ওঝার কাছে যায় এবং ওঝার সাথে ব্যাপারটা শেয়ার করে যে এরকম আমার মেয়ে অলরেডি 2-2.5 বছর হয়ে গেছে, আমার মেয়ে তো খুব অসুস্থ এবং তাকে অনেকভাবে মেডিসিন দেওয়া হয়েছে, মানে তার কোনো ডেভেলপমেন্ট হয়নি। তো তখন ওঝা বললো যে আসলে আপনার মেয়ের তো এটা অন্য একটা ব্যাপার, যেহেতু এখানে তো আসলে মেডিসিন বা কোনো ধরনের ডাক্তারি চিকিৎসায় তার কোনো লাভ হবে না। এটা আমি আগেই বুঝতে পেরেছি, তার মধ্যে কোনো খারাপ কোনো জিনের আছর বা এই ধরনের কোনো ব্যাপার তার মধ্যে আছে। তো যাই হোক, পরবর্তীতে তারা মানে মেয়েটাকে তারা বাড়ির আঙ্গিনাতে একটা টুলের মধ্যে বসিয়ে সেই যে ওঝা তাকে প্রশ্ন করতে থাকে, মানে সেই যে ব্যাড যে ফোর্সটা তার মধ্যে প্রবেশ করে। তো তখন মেয়েটাকে বললো যে কে তুই বা কোত্থেকে আসছিস? পরে বললো যে আমি ওর সেই দাদু, এবং আমি ওকে খুব ভালোবাসি বিধায় আমি ওকে ছাড়তে পারিনি, আর হচ্ছে যে আমি মারা যাওয়ার পরে আমাকে আমার কোনো শ্রাদ্ধ করা হয়নি, তো শ্রাদ্ধ করা না হওয়ার কারণে আমি আরো তাদের প্রতি ক্ষিপ্ত, এজন্য আমার নাতনিকে দিয়ে আমি হয়তো বা কিছু অদ্ভুত কিছু কাজ করাচ্ছি। তো পরবর্তীতে তারা বললো যে ঠিক আছে তোমার শ্রাদ্ধ করিয়ে দিব, বাট তুমি মেয়েটাকে তুমি তার শরীর থেকে চলে যাও। পরে তাকে অনেক ফোর্স করার পরে বললো যে ঠিক আছে। পরে পরবর্তীতে তার শ্রাদ্ধ হলো, শ্রাদ্ধ করার পরে তাকে আবার মেয়েটাকে আবার তুলে আবার সেভাবে করে বসানো হলো। বসানোর পরে সে মেয়েটিকে পরে তার যে ব্যাড ফোর্সটা সরে গেল, মানে ব্যাড ফোর্সটা সরে যাওয়ার একটা সুন্দর একটা বর্ণনা এইভাবে দেওয়া যায় যে যখন যায় তখন তাকে বলা হলো যে তুমি যে যাবা এটা প্রুফটা কি, তুমি যে ফোর্সটা কিভাবে যাবা তুমি? পরে সে বললো যে আমি যখন যাব একটা গাছের ডাল, মানে সামনে একটা বড় এটাই হয়, সেই গাছের ডালটা ভেঙে পড়ে যাবে এবং আমি একটা মাটির কলস মুখে নিয়ে আমি কিছু দূর আগে মানে এগিয়ে যাবো। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। ভাই চলুন আপনার ঘটনা শুনি আমরা। আচ্ছা রিয়াজ ভাই, রাসেল ভাই, এটা হচ্ছে রিয়াজ ভাইয়ের কাহিনী। হ্যাঁ, এটা 80-র দশকের কাহিনী আর কি। জি। রিয়াজ ভাই এখনো অনেক একটু পাগলাটে আচরণ করেন, যদিও তার কাছে কাহিনীটা শোনা তিনি সবাইকে শেয়ার করেন না। ওনাকে অনেক জিজ্ঞেস করাতে একদিন যে কোনো একটা মুহূর্তে উনি ঘটনাটা বলেন, কি থেকে তার এই সমস্যাগুলো শুরু হয়। যাই হোক, তো একটা সময় ওনারা মিরপুরে থাকতেন একটা জায়গায়, তো সেখানে একটা 3তলা বাড়িতে থাকতেন ওনারা। 3তলা বাড়ির নিচতলাতে বাড়িওয়ালা, দোতলায় একটা ভাটি, আর ওনারা 3তলায় থাকতেন। আচ্ছা। তো রিয়াজ ভাইরা যখন প্রথম দিকে ওখানে যান তখন উনি সম্ভবত ফার্স্ট ইয়ারে পড়েন, মানে ইন্টারমিডিয়েটের। জি। এবং ওখানে উনি প্রায় ছাদের মধ্যে উঠতেন প্রথম। আর রাতের বেলা ছাদে ঘোরাফেরা করাটা ওনার একটা শখ ছিল, এবং যখন উঠতেন সেই গাছের মানে আপনার ছাদের পেছনে একটা ঝাঁকড়া গাছ ছিল, বেশ আম গাছ টাইপের। তো আম গাছ এবং আরো অনেক গাছের একটা ঝাঁকড়া ছিল আর কি। তো উনি রাতের বেলা ওখানে যেতেন, দাঁড়াতেন, খুব ভালো লাগতো। তো উনি যখন ওই বাড়িতে যান তার দ্বিতীয় দিন তৃতীয় দিনের মাথায় উনি ছাদের কোনায় দেখেন একটা মেয়ে দাঁড়ায় আছে সন্ধ্যার সময়। আচ্ছা। 7-8টা বাজে আর কি। তো উনি কাছে যান, মেয়েটার সাথে কথা বলেন, হ্যাঁ যে আপনার নাম কি? মেয়েটা ওনাকে কাটা কাটা ভাষায় অল্প জবাব দেন। তো মেয়েটার নাম উনি জানেন, মেয়েটার নাম বলে মুক্তি। আচ্ছা। তো যাই হোক, তো উনি দু একদিন কথা বলেন মেয়েটার সাথে, এবং উনি এরপরে দিনের বেলা ওই মেয়েটাকে দেখতেন না আর কি। যেহেতু উনি তখন কেবল মানে কিশোর থেকে যুবক হচ্ছেন, ওনার মধ্যে একটা মানে রোম্যান্স কাজ করে আর কি। তো উনি প্রায় সন্ধ্যা হলে মানে ছাদে উঠে যান, কিন্তু মানে কখনোই উনি মেয়েটার খোঁজ দিনে পান না এবং দেখেনও না। জি। একদিন সন্ধ্যার সময় উনি দাঁড়িয়ে আছেন, তো মেয়েটা দাঁড়ায় আছে, মেয়েটাকে দেখছে, উনি দেখে কাছে গেছে আর কি। কাছে যে বলতেছে কেমন আছো, তোমাকে দিনে কেন দেখি না? তো মেয়েটা বলে দিনে আমি এখানে আসি না, এই জন্যই দেখো না।
আচ্ছা। তো বলতেছে যে দিনে আসো না, তুমি সন্ধ্যার সময় এখানে আসো ছাদে, এটা কি আমার জন্য আসো? বলে হ্যাঁ তোমার জন্যই আসি। তো বলতেছে আমার জন্য আসো, তাহলে তো মানে খুব ভালো, আমি তোমার সাথে একটা ফ্রেন্ডশিপ করতে চাই। তাহলে আমার সাথে ফ্রেন্ডশিপ করতে হলে তোমাকে আম গাছে উঠে দেখাতে হবে। তো রিয়াজ ভাই বলতেছে আম গাছে কিভাবে উঠবো, আম গাছে এখানে আর ওঠা সম্ভব না। তো মেয়েটা ওনাকে বলতেছে আমি তোমাকে দেখাচ্ছি আম গাছে কিভাবে উঠতে হয়। বলে আপনার সেই বাউন্ডারি যে ওয়ালটা ছিল সেখান থেকে মেয়েটা হাত বাড়িয়ে দিয়ে আম গাছটাকে এমন ভাবে ধরলো, ইটস লাইক কাইন্ড অফ লাইক আমরা ছোটকালে অনেক সময় শুনেছি হাত বাড়িয়ে লম্বা করে কিছু ধরার জিনিস, অনেকটা সেরকম একটা ব্যাপার। ধরে সে আম গাছের মধ্যে উঠে গেল, ওখান থেকে উঠে ওনার দিক তাকিয়ে একটা ভেঙচি দিল, ভেঙচির একটা হাসি টাইপের, এবং সেটা খুব বিভৎস ছিল আর কি। এবং এই দৃশ্যটা রিয়াজ ভাই সহ্য করতে পারে না, উনি ওখানে ফেইন্ট হয়ে যায়। এবং ওনাকে যখন বাসায় নিয়ে আসা হয় ওনার তখন দাঁতে দাঁত লেগে গেছে, এবং অনেক কষ্টে ওনাকে করা হয়, সেন্সে নিয়ে আসা হয়। এবং এই ঘটনার পরে ওনাকে যখন কিছুটা জিজ্ঞেস করা হয়, উনি ফ্যামিলির খুব যারা নিকট মানুষ তাদের মানুষের কাছে উনি শেয়ার করেন, এবং তারা পরে খুঁজে বের করেন যে ওই যে বাড়িওয়ালা যে থাকতো, সে বাড়িওয়ালার মেয়ে ছিল একটা, সেই মেয়েটা ওইখানে আরেকটা ছেলের সাথে প্রেম করতো একসময়, এবং একসময় তাদের প্রেম ব্যর্থ হতে সে ওখানে ওই আম গাছের ওখানে যে সে গলায় দড়ি নেয়, এবং তার এই জিনিসটা ওখানে হয়তো কোনো একটা কারণে তার কোনো ব্যাপার স্যাপার রয়ে যায়। এবং ব্যাপারটা হচ্ছে যে এখন রিয়াজ ভাই বেশ বয়স্ক, ইজ লাইক ওভার 40, তার মধ্যে এখন অস্বাভাবিকতা আছে, উনি এটা এখনো বিয়ে করতে পারেন নাই। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ভাই ওই যে 5 জন ওরা সবাই টিনেজার, কিন্তু এত কষ্ট করে রাজবাড়ির বিভিন্ন জায়গা থেকে কষ্ট করে নিয়ে আসেন, বিশেষ করে সজীব, ফরহাদ, তারপরে সিজার, রাজু এবং হৃদয়, এদেরকে অভিনন্দন না জানাই নয়। তারপরেও ওদের অভিনন্দন জানিয়ে আজকে ঘটনাটা শুরু করছি, যে ওই ফুতুফেম টিম থেকে ঘটনাটি পাওয়া। রাসেল ভাই, ঘটনাটি কালুখালীর মোহনগঞ্জে ঘটে যাওয়া ঘটনাটা, এটা অনেক আগের ঘটনা, 50-এর দশকের ঘটনা। তো এখানে ওই গ্রামে একজন খুব ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন, কিন্তু উনি অল্প বয়সেই ওনার মানে বিয়ের অল্প কিছুদিনের মধ্যেই ওনার স্ত্রী মারা যান। তো ওনার কোনো সন্তান সন্ততি ছিল না, এবং ওনার স্ত্রী মারা যাওয়ার পরে উনি আর কখনো বিয়ে করেননি। উনি যখন বার্ধক্যে উপনীত হন তখন একটা লোক ওনার দেখাশোনা করতো। তো যখন মানে উনি বেশি অসুস্থ হয়ে যান, মানে যখন খুবই মানে অসুস্থ হয় বার্ধক্যজনিত কারণে, মানে তখন উনি কিছু ওসিয়ত করে যান, এবং ওই ওসিয়ত অনুযায়ী উনি ওই যে লোকটা দেখাশোনা করতো তাকে বলে যান যে তুমি তো আমার অনেক কষ্ট করেছো, আমার জন্য দেখাশোনা করেছো, তো তোমার জন্য এই ছোট্ট সম্পত্তিটা আমি রেখে গেলাম, এই বাড়িটা, এই অনেক অল্প কিছু সম্পত্তি ওনাকে দিয়ে যান, বছরের বাকি সম্পত্তিটা, আমার যেহেতু কোনো সন্তানাদি নাই, তুমি সকল সম্পত্তি বিক্রি করে দিয়ে এই টাকাগুলো এতিমখানায় দান করে দেবে। উনি ওসিয়তটা করে যান। কিন্তু রাসেল ভাই, ওই যে লোকটা যিনি ওনার ওই মানে খেদমতের দায়িত্বে ছিলেন, ওনার আসলে অনেক বেশি লোভ জন্মে গিয়েছিল, কারণ ওনার ইচ্ছা ছিল যে ওই বৃদ্ধ লোকটা মারা গেলে সকল সম্পত্তি ওনাকে দিয়ে যাবেন, যেহেতু ওনার কোনো সন্তানাদি ছিল না। তো কিন্তু ওনার এই ধরনের ওসিয়তে ওই লোকটা খুব মানে মনক্ষুণ্ণ হন, এবং উনি ওই বৃদ্ধ লোকটা ওনাকে এও বলে দেন, আগামীকালকে সকালবেলা গ্রামের গণ্যমান্য ব্যক্তিদেরকে তুমি ডাকবে, আমি তাদেরকে আমার এই ওসিয়তের কথাটা বলে যাব, তারা যেন এই জিনিসটা সাক্ষী থাকেন। কিন্তু দুঃখজনক ব্যাপার রাসেল ভাই, ওই রাত্রে উনি বার্ধক্যজনিত কারণেই মারা যান ওই বৃদ্ধ লোকটা। উনি আর পরের দিন সকালবেলা কাউকে বলে যেতে পারেননি, যেহেতু ওই বিষয়ে কথাটা সাক্ষী একমাত্র উনিই ছিলেন। তো সকালবেলা যখন গণ্যমান্য ব্যক্তিরা এসেছিলেন তার লাশ দেখতে, তখন ওই গণ্যমান্য ব্যক্তিরা তার সম্পত্তির বিষয়ে যখন ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলো, উনি সেখানে একটা নির্মম মিথ্যাচার করেন। তো উনি বলেন যে এই বৃদ্ধ লোকটি আমাকে এই ছোট সম্পত্তিটা দিয়ে গেছেন, এবং যত সম্পত্তি আছে সব বিক্রি করে, উনি কাউকে এই সম্পত্তি ভোগ করতে দিবেন না, এই সব বিক্রি করে এই টাকাটা ওনার কাফনের সাথে দিয়ে দিতে বলেছে। সবাই এই জিনিসটা খুব মানে বিরক্ত হন যে লোকটা এত মানে এরকম কেন, তিনি মারা গেছেন, টাকা নিয়ে তো উনি কবরে যাবেন না, তো আসলে সবাই উনি টাকা নিয়ে কবরে যেতে চান, মানে এরকম ব্যঙ্গ বিদ্রুপ শুরু হয়ে যায়। তারপরেও মানে ওনার লাশ দাফন করার আগেই স্থানীয় লোকজন অল্প কিছু করে টাকা দিয়ে ওনার সকল সম্পত্তি কিনে নেন। ওই সময় তো এত দলিল টলিল এই ধরনের ঝামেলা ছিল না, মুখে মুখে কিনে নেন আর কি, ভাগাভাগি করে নেন। তো সকল টাকা সহ ওনাকে কবরে মানে রেখে আসা হয়। তো যাই হোক, ওই রাত্রেই এই যে লোকটি, এই লোকটির উদ্দেশ্য ছিল খুবই খারাপ। এই লোকটি রাতের বেলা ওই কবর থেকে টাকা আনতে যান। তো উনি যথারীতি ওনার প্রস্তুতি নিয়ে গিয়েছিলেন। উনি তখন হারিকেন, তখন তো টর্চ লাইট ছিল না, অনেক আগের ঘটনা, টর্চ লাইটের ব্যবস্থা ওখানে ছিল না। তো হারিকেন নিয়ে ওনার প্রয়োজনীয় ইনস্ট্রুমেন্ট নিয়ে উনি কবরস্থানে যান, কবরটি খোঁড়েন, সেখান থেকে লাশ থেকে ওই টাকাগুলো একটা ব্যাগের মধ্যে ভরেন। কিন্তু সমস্যা হলো, ওই গ্রামে যে চৌকিদাররা ছিল ওনারা দূর থেকে টের পাচ্ছিল যে একটা আলো দেখা যায় কবরস্থানের মধ্যে। ওনারা দূর থেকে চিৎকার চেঁচামেচি শুরু করে যায় কবরস্থানকে। এখন ওই লোকটি যেহেতু বুঝে ফেলেছে যে লোকজন দেখে ফেলেছে, উনি তাড়াতাড়ি করে, যেহেতু ওই গ্রামেই লোক বিভিন্ন ফাঁক ফোকর বা গুপ্ত রাস্তা ওনার জানা ছিল, উনি তাড়াতাড়ি ওইখান থেকে বের হয়ে ওই টাকা নিয়ে অন্য পাশ দিয়ে বের হয়ে চলে যান। ওইখানে কোনো ভৌতিক ঘটনা ঘটেনি। তো চৌকিদাররা এসে দেখছিল যে এই অবস্থা, লাশের মধ্যে থেকে টাকা পয়সা চুরি হয়ে গেছে। ওনারা আরো কয়েকজনকে ডাকলেন, দেখলেন এই অবস্থা, তারপর ওনারা বুঝলেন যেটা চোরের কাজ, ওনারা কবর আবার মানে ঢেকে দিলেন আর কি। ওই লোকটি যখন এই টাকাগুলো নিয়ে চলে যায়,
বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে একটা জায়গায় মানে উনি খুব সামলিয়ে রাখেন টাকাগুলো, যাতে কেউ না দেখতে পারে। ওনার স্ত্রীকে উনি বলেননি যেটা এইভাবে নিয়ে আসা হয়েছে। তো এরকম 4-5 দিন পর একটা অদ্ভুত ঘটনা ওনার সাথে ঘটতে থাকে। তো সেটা হচ্ছে যে উনি যখন মানে গভীর রাত 3টা বা 3:30টার দিকে মানে খেয়াল করলেন যে কে যেন আস্তে আস্তে ওনার দরজা নক করছে, ঘরের দরজা। তো উনি প্রথম 1-2 দিন দরজা খোলেন কিন্তু কাউকে দেখতে পান না। কিন্তু 3 দিন থেকে উনি দেখেন যে দরজা নক করেন এবং উনি খোলেন, কিন্তু তাকে দূরে সাদা কাপড় পরা একটা লোক দাঁড়িয়ে আছে। সেই বৃদ্ধটি যাকে উনি দীর্ঘদিন সেবা করেছিলেন, দূরে দাঁড়িয়ে উনি হাত দিয়ে কি যেন ওনার কাছে চাচ্ছে, ইশারা করে চাচ্ছে। তো যাই হোক, তো উনি কিন্তু এই বিষয়ে মানে আগে থেকে সতর্ক ছিলেন যে এই টাইপের কোনো একটা প্যারানর্মাল ঘটনা ঘটতে পারে। উনি এইসব কিছুতে কোনো মানে ভয়ই পান না। যাই হোক, তো একদিন উনি হাটে গিয়েছিলেন, হাট থেকে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়। তো ওনার বাড়িটা একটা খালের ওই পাশে, মাঝখানে বাঁশের সাঁকো রয়েছে। তো উনি যখন একা একা আসছিলেন, বাঁশের সাঁকোর ঠিক মাঝামাঝি চলে আসেন, তখন দেখেন ওই বৃদ্ধ লোকটি ওই পাশে আরেক পাশে দাঁড়িয়ে আছে, যে পাশে উনি নামবেন আর কি সাঁকো থেকে, এবং বলছেন যে তুই আমার কথা রাখলি না, তুই এই কাজটা কেন করলি? তখন উনি চিন্তা করলেন যে আমি এই ওই পাশে নামবো না, আমি পিছন দিকে চলে যাই, আবার রাস্তায় চলে যাবো, আগের রাস্তায় যেখান দিয়ে নেমেছি সেখানে উঠে যাবো। কিন্তু ওখানে যাওয়ার আগেই হঠাৎ করে উনি খেয়াল করলেন যে ওনার এই সাঁকোটা খুব অস্থির ভাবে নড়াচড়া করছে, মনে হচ্ছে কেউ ঝাঁকাচ্ছে সাঁকোটা। এবং উনি তখন ছিল বর্ষাকাল, উনি নিচে পড়ে যান। নিচে পড়ে যাওয়ার পরে সকালে ওনাকে উদ্ধার করা হয়। উনি খুব মারাত্মকভাবে জখম হয়েছিলেন। তো ওনাকে যখন প্রশ্ন করা হয় তুমি কেন এরকম জখম কিভাবে হলে, তখন উনি কিছু বিষয় লুকিয়ে যান, বলে যে নিচে অনেক মানে ডালপালা ছিল, আমি পড়ে যাওয়ার কারণে ওখানে আমার শরীর আঘাতপ্রাপ্ত হয়েছে। যাই হোক, উনি বাসায় নিয়ে যাওয়া হয়। উনি বাসায় নিয়ে যাওয়ার পরে ওনার স্ত্রীর কাছে উনি সব ঘটনা শেয়ার করেন। তার আগ পর্যন্ত ওনার স্ত্রীর কাছে উনি কোনো ঘটনা শেয়ার করেননি। ওনার স্ত্রীর সব ঘটনা বলেন এবং বলার পরে বলে যায় এই টাকা আমি এইভাবে এনেছি, তুমি টাকাটা সামলে রেখো, টাকাটা কাউকে দিও না। ওনার স্ত্রীকে এটা বলে যান এবং ওই রাত্রেই ওই লোকটি মারা যান, যেহেতু খুব আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। এবং মারা যাওয়ার আগে বলে যান যে আমি যখন পানিতে পড়ে গিয়েছি তখন মনে হচ্ছিল কারা যেন আমার শরীরটাকে খুব আঁচড় দিচ্ছে, এবং ওইটার কারণে এই অবস্থা হয়েছে। তো যাই হোক, ওনার স্ত্রী যখন এই টাকার কথা বলে যান, তখন ওনার স্বামী মারা যাওয়ার কয়েকদিন পরে ওনার স্ত্রী অদ্ভুত রকমের স্বপ্ন দেখতে থাকেন, যে স্বপ্নে একজন বৃদ্ধ লোক এসে বলে যে আমার টাকাগুলো আমাকে ফিরিয়ে দাও। এরকম 6 দিন হয়ে যাওয়ার পরে 7 দিনের দিন ওনার স্ত্রী ওই বৃদ্ধ লোককে স্বপ্নে জিজ্ঞেস করে যে আপনি কিসের টাকা কথা বলছেন, কাকে ফেরত দিতে হবে? বলে তোমার স্বামী যে টাকাটা রেখে গিয়েছিল এই টাকাটা তুমি এতিমখানায় দান করে দাও। তখন ওনার স্ত্রী ওই ঘুম থেকে ভাঙার পরে মনে হয় এটা তো জাস্ট একটা স্বপ্ন, উনি এই টাকাটা দান করেননি। এই টাকাটা ওনার আমার বাপের বাড়িতে রেখে আসেন। বাপের বাড়িতে রেখে আসার পরে যেদিন রেখে আসেন ওই দিন রেখে আবার বাড়িতে চলে আসেন। ওই রাত্রে ঘটে সবচেয়ে ভয়ঙ্কর যে ঘটনাটি, সেটা হচ্ছে গভীর রাত্রে হঠাৎ করে দরজায় নক হয়। উনি দরজাটা খুলে দেখেন যে ওই বৃদ্ধ লোকটি দাঁড়িয়ে আছে। বৃদ্ধ লোকটি দাঁড়িয়ে বলছে যে আমি তো তোকে বললাম, তুই আমার কথা শুনলি না, এখন তোর ছেলেটাকে আমি নিয়ে যাবো। তো উনি খেয়াল করলেন যে ওনার ছেলেটা খাটে ঘুমিয়ে আছে, কিন্তু হঠাৎ করে ওই বৃদ্ধ লোকটির হাতে ওনার ছেলে দাঁড়িয়ে আছে, ওনার ছেলেটা ওর বৃদ্ধ লোকের পাশে দাঁড়িয়ে আছে। কিন্তু একদিকে দেখছেন বৃদ্ধ লোকটির কাছে ওনার ছেলে দাঁড়ানো, আবার উনি পিছন দিকে তাকিয়ে দেখছেন খাটের উপর ওনার ছেলে শুয়ে আছে। এবং বৃদ্ধ লোকটি হেঁচকা টানে ওই ছেলেকে টানতে টানতে জঙ্গলে একটা ঝোপের দিকে নিয়ে যাচ্ছে। এবং ছেলেটা যখন পড়ে গেছে, বৃদ্ধ লোকটি তখন হাত ছেড়ে দিয়ে ছেলেটির পা ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে উনি অজ্ঞান হয়ে যান চিৎকার দিয়ে। তো যখন লোকজন আসেন ওনার চিৎকার শুনে, কারণ গ্রামে তো ওই রাতের বেলা অল্প চিৎকার অনেক দূর থেকে শোনা যায়, যেহেতু উনি একা ছিলেন, বাড়িতে আর কেউ ছিল না, স্বামী মারা গিয়েছিলেন, অনেক দূর থেকে লোকজন চলে আসে কি হয়েছে দেখার জন্য। তো লোকজন আসছে। ওই মহিলার যখন জ্ঞান ফেরার পরে উনি দেখেন যে সবাই ওনার ঘরের ভিতরে একবার ঢুকছে, বের হচ্ছে এবং কি যেন বলা বলি করছে। তখন ওই মহিলাটির কাছে ওই লোকটা বলেন, বিভিন্ন লোকজন বলেন যে তোমার বাড়ির তুমি এখানে অজ্ঞান হয়ে পড়ে আছো, তোমার ছেলেটা তোমার বিছানায় মৃত অবস্থায় পড়ে আছে, তো এই ঘটনাটা কি? তখন ওই মহিলাটি ডিটেলস সব ঘটনা বলেন যে আমার স্বামীর লোভের কারণে আজকে এই অবস্থা হয়েছে, তো আমার ছেলেও মারা গেছে। পরবর্তীতে ওনার টাকাটা ওনার বাপের বাড়ি থেকে উদ্ধার করে নিয়ে এসে ওই এতিমখানায় দান করে দেওয়া হয়। রাসেল ভাই, সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো ওনার স্বামী এবং সন্তান হারানোর পরে ওই বৃদ্ধ মহিলাটি পাগল হয়ে গিয়েছিলেন এবং কালুখালী বাজারে উনি অনেকদিন পাগল অবস্থায় ছিলেন এবং যাকেই দেখতেন তার সামনে হাত পাততেন যে দে আমাকে দে। লোকের মতো কি দিব? বলে যা আমার সবকিছু নিয়ে যা, আমার টাকা পয়সা যাচ্ছে নিয়ে যা, আমার ছেলেকে ফিরিয়ে দে। তো উনি দীর্ঘদিন এইভাবে পাগল অবস্থায় কালুখালীতে ছিলেন এবং উনি মারাও গেছেন। এই ছিল রাসেল ভাই ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার, নার্জার রাসেল ভাইয়া, আশা করি সবাই ভালো আছেন। আর ভাইয়া তো সবসময় ভালোর দলে থাকেন। ভাইয়া, আমি আজকে যে ঘটনা বলবো এটা আমার জীবনের সাথে ঘটা একটা ভয়ঙ্কর ঘটনা, যেটা আমার জীবনে বলতে গেলে একবারই ঘটেছে। তো আমি সরাসরি ঘটনায় চলে যেতে চাই। ঘটনা খুলে দিতে চাই যে একটা অন্ধকারে আমি একা এবং এমন একটা নির্জন এলাকা যেখানে একটা কুকুরের ডাক শুনতে নেই। ঠিক আছে, তো আমি ঘটনায় চলে গেলাম। তখন সাল ছিল 2018 সাল।
চারপাশে মাঠ ঘেরা, মাঝে মাঝে ঝোপঝাড়, মোবাইল মানে আরো যে টেলিফোন বা অন্যান্য যোগাযোগ ব্যবস্থাগুলোর নেটওয়ার্ক খুবই দুর্বল। গ্রামের পাশ দিয়ে চলে গেছে একটা পুরনো কাঁচা অর্থাৎ যেটা মাটির রাস্তা, যেটা শহরের দিকে যায়। তবে রাত হলে এই রাস্তাটা আর কেউ হাঁটে না। এক রাতে ঘড়ির কাঁটা তখন প্রায় 1টা বাজে। গ্রামের হঠাৎ বিদ্যুৎ যায়। বিদ্যুৎ আহ, যাওয়াটা এমন অস্বাভাবিক কিছু নয়, কিন্তু একবার ছিল অদ্ভুত এক নিস্তব্ধতা। কুকুরগুলো এক একভাবে চিৎকার করতে লাগলো, যেন কোনো অজানা কিছুর উপস্থিতি তারা টের পাচ্ছে। মানে লোককথায় আছে যে একটা অন্ধকার জায়গায় একটা মানুষ যা না দেখতে পারে, ঠিক তার থেকেও মানে অব টাইপ বা জিন এগুলোকে যারা অবলা যা জন্তু মানে কথা বলতে পারে দেখতে পারে। ঠিক তেমনি গ্রামের মোড়ের একটা দোকানি ছিল, নাম রফিক চাচা, যিনি রাতে দোকান বন্ধ করার পর প্রায় দোকানে ঢুকে। সেই রাতে তিনি হাঁটতে বের হন দোকান বন্ধ করার পরে। হাতে টর্চ এবং পকেটে রেডিও, অর্থাৎ রাস্তার পাশের বাঁশবাগানে একটি ঝাঁকুনির শব্দ। তিনি ভয়ে থেমে যান। টর্চের আলো ফেলে দেখেন কিছুই নেই, কিন্তু মাটিতে টাটকা পায়ের ছাপ এবং এক ধরনের কাদামাটি, মানে কাদামাটি হাঁটলে যেরকম পায়ের ছাপটা বোঝা যায়, ঠিক সেই রকম ছাপ বোঝা যাচ্ছে তো ঠিকই, এবং একটা কাঁচা কাঁচা গন্ধ আসছে, মানে কাদা যে গন্ধটা হয় আর কি। এরপর গেল এক অদ্ভুত ঘটনা। রাসেল ভাইয়া, গ্রামের 3জন ছেলে যারা বলেছিল তারা রাতে শহর থেকে ফিরবে, তারা আর ওই কথা বলার পর ফিরতে পারেনি। মোবাইল বন্ধ, শহরেও পৌঁছায়। সকলে তাকে খোঁজাখুঁজি করলেও এবং শহরের বাইরেও লোক পাঠানো হয়, থানায় ডায়েরি হয়। 3 দিন পর ছেলের ব্যাগ, জুতা আর কিছু কাগজপত্র পাওয়া যায় সেই বাঁশবাগানের পাশে, কিন্তু তাদের হদিশ মেলে না। এই ঘটনার পর ওই রাস্তা আর ব্যবহার করে না কেউ, ব্যবহার করতে চাইলেও তারা ভয় পায়। তো রাসেল ভাইয়া, আমি যেই ঘটনাটি মানে বললাম না, এখানে শেষ না। বিশেষ করে অনেক গভীর রাত সেই রাস্তাকে তো অ্যাভয়েড করে, কিন্তু যারা সাহস করে ওই রাস্তা দিয়ে বের হয় তারা কিন্তু পরবর্তীতে আর পরের দিন সকালে তাদেরকে দেখা যায় না। যেন তারা এবং ওই ভয়ঙ্কর একটি জগতের মধ্যে এক রকমই কালো হয় তাদের মানে চলাফেরার মাধ্যমে বোঝা যায়। তারপর 3জন ছেলে নিখোঁজ হওয়ার পর পুরো গ্রাম আতঙ্কে নেমে আসে। গ্রামের মসজিদের মাইকে ঘোষণা করা হয় কেউ যেন সন্ধ্যার পর বাইরে না যায়। রফিক চাচা, যিনি ঘটনার শব্দ শুনেছিলেন, নিজেও অস্থির হয়ে পড়েন সেই আওয়াজটি শুনে। বললেন, আমি নিশ্চিত কিছু একটা ছিল ওই বাঁশবাগানে। শিয়াল ওটা ছিল অন্য কিছু। এদিকে ঘটনার 5 দিন পর গ্রামের একজন কৃষক, তার নাম ছিল জলিল মিয়া, মাঠে কাজ করতে গিয়ে দেখেন ধানের ক্ষেতে শুয়ে আছে একটা ছেলেকে, মধ্যে একজন, তার নাম ছিল রিফাত, কিন্তু সে জীবিত। আবার সে একদম পাথরের মতো পড়ে আছে, চোখে ভয় জমে আছে, মুখে কোনো কথা নেই। তাকে নিয়ে আসা হয় এবং তারপর শহরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রহস্য আরো, এবং রিফাত ভাই তখন কথা বলতে যখন শুরু করে, সে জানায়, আমার যে ফিরছিলাম বাইকে, প্রায় 12টা বাজে, বাঁশবাগে হঠাৎ বাইকের লাইট নিভে যায়। তারপর আমাকে ঘিরে ধরে, মনে হচ্ছিল কেউ আমাকে মেরে ফেলতেছে। কে যেন ফিসফিস করে কিছু বলে, আমার আর কি মনে নেই। আর বাকি 2জন সাজ্জাদ আর ইমরান কোনো মেলেনি। রিফাতের শরীরে ছিল অদ্ভুত যেগুলো সাধারণ কোনো জন্তুর নয়, যেন কোনো লোহার মতো কিছু খোঁচা। ডাক্তাররা অবাক হয়ে যান তদন্ত করে, তবে কিছুই খুঁজে পায় না। ড্রোন দিয়েও খোঁজা হয়, এক জায়গায় পাওয়া যায় পুরনো এক কুটির ভগ্নাংশ, যা 1971 সালে দেখেনি। স্থানীয় বৃদ্ধরা বলেন, এই জায়গায় এক সময় পাগল নুরু মোল্লা থাকতো, লোকে তুলনা করতো সে, এবং যুদ্ধের সময় সে হঠাৎ নিখোঁজ হয়ে যায়, তার আর কেউ যায় না। তবে কি গ্রাম, এবং এটা কোনো ডাকাতি ছিল না তো, এটা ছিল অশ্লীল কোনো অভিশপ্ত পূর্ণ জাগরণের একটি কালো এরপরে যখন গ্রামের লোকজন সবাই এক এক করে এই প্রচার করতে থাকলেন, তখনই এই মানে বাকি 2জন আর নিখোঁজ হয়ে গিয়েছেন, তাদের মধ্যে কিছু লোক সেই ঘটনার পর নতুন আতঙ্ক নামে আসে। এটা তো 100%। একটি জায়গায় 3জন লোক নিখোঁজ হয়েছে, এবং একজন সে এসে ওই নিখোঁজ হওয়ার বিষয়ে কথা বলছেন, এখানে অস্ট্রিয়া এরা জড়িত, সেখানে তো কোনো মানুষ যাবে না, এটা শিওর। তখন রাসেল ভাই বলতে থাকে, এই কুটিরে কিছু আছে যেটা ওদের নিয়ে। তারপর রাতের বেলা বিদ্যুৎ চলে যায়, গ্রামের মোড়ে জেনারেটর চালিয়ে বসেছিল হঠাৎ করে সবাই। তারপর কেউ একজন স্পষ্ট শুনতে পায়, দিক এমন কিছু ভেসে আসছে, অর্থাৎ ফিরিয়ে দাও যা নিয়েছো। সাহস করে রেকর্ড করে সেই শব্দটা, কিন্তু শুধু বাতাসের ঝাপটা আর কুকুরের কান। রফিক চাচা, রিফাত এবং গ্রামের আরো 3জন নেয়, তারা পরের দিন সকালে সেই পুরনো নিয়ে ড্রোন, টর্চ, মোবাইল আর পুরনো কুঠিরে
গিয়ে তারা এবং একসময় মাটির নিচে খুঁজে পায় একটা কাঠের, যেটা কাদা দিয়ে ঢাকা দরজা খুলতেই উঠে আসে এক ধরনের পচা বছর পুরনো জাল ধরে আটকে আছে। তারপর সমাধানে নিচে নামতেই তারা দেখে পুরো এবং দেয়ালে অদ্ভুত সব প্রকৃতির আঁকাবাঁকা, আর মাঝখানে একটা দেবীর মতো পাথর, 3টি মোমবাতি, একটি আগুন তখনও ছিল। কেউ এখানে আছে তো নিয়ম করে, কিন্তু এখানে সে থাকে সেটা কি? ফিস ফিস করে তখন বলে, পাথরের পাশে এক ছেঁড়া ছবি, যেখানে নিখোঁজ সাজ্জাদ আর ইমরান করে ঘুমিয়ে আছে। কিন্তু ছবিতেই ঘরের ভিতরে ওরা এখানেই আছে বা ছিল। এমন দরজার ওপাশ বন্ধ হয়ে যায়, লোহার দরজা আটকে পড়ে যায়। রফিক চাচারা চারপাশে অদ্ভুত কেউ যেন গুনগুন করে কিছু পড়ছে, চিৎকার করে ওঠে দেয়ালেতে, এগুলো মানুষ না। এরা ছিল রাসেল ভাইয়া যে অবয়তা, যারা মানুষের ক্ষতি করার চেষ্টা করে। তো আমি যে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছিলেন রমিজ নামে একটি ভাইয়া, বলেছিল যে উনি হোক ঘটনাটি অবশ্যই পড়ে শোনাতে হবে। সে কারণে ঘটনাটা আসলে পড়া কেমন হয়েছে, তার সাজানো গোছানো লেখার মধ্যেও কিছু ভ্রান্তি ছিল, যেগুলো আমি নিজের রেকর্ডের সময় শুদ্ধ করে পড়েছি। সিলেক্ট হতো না, কিন্তু এত ঘটনা পাঠিয়েছে আমাদের, অনেক ঘটনা সিলেক্ট করতে আমাদের বাধ্য হয়েছে এবং ঘটনাটি করবেন। তো লিসেনার্স, যখন ঘটনাগুলো শুনলেন এখন পর্যন্ত, ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বলছি হ্যাঁ ভালো লেগেছে, তাহলে পাবো আপনাদের নতুন নতুন ঘটনা কিন্তু আপনাদের জন্য রাখছি। আমাকে আজকে এখানে বিদায় নিতে হচ্ছে। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। দেখা হচ্ছে নেক্সট কোনো সে পর্যন্ত গুড বাই। লিসেনার্স, আজকের এই ইমেল এপিসোডটি আজকের পর্যন্তই। আপনার মতো যে মানুষগুলো আমাদেরকে ঘটনা পাঠায় বা প্রতিদিন যে আপনারা প্রত্যেকটা এপিসোডের পরে একটা অডিয়েন্সের ঘটনা শোনেন, সেগুলো কিন্তু আপনার মতো মানুষই দিয়েছেন। যদি আপনাদের সাথে কোনো ঘটনা ঘটে থাকে তাহলে আপনারা আমাদেরকে সেরকম ঘটনা পাঠাতে পারেন। আমরা প্রতিদিন ইমেল এপিসোডের শেষে আপনাদের স্টোরিটা তুলে ধরবো। আপনারা যদি কোনো আতঙ্কে থাকেন, ভয়ে থাকেন, খারাপ জিনের বদ জিনের আচরে থাকেন, বা কুফুরি বা কেউ কবিরাজি করেছেন, সঠিক মানুষ পাচ্ছেন না, আমরা আপনাদের এই বিষয়গুলো থেকে মানে ভয় থেকে বের করাই আমাদের চ্যানেল চ্যালেঞ্জ। তো আপনাদের সাথে যদি কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা আপনাদেরকে নতুন নতুন ঘটনা দিয়ে প্রতিদিন শোনাই। আমরা সেই আপনার ঘটনা থেকে বাস্তবতা তুলে নিয়ে আসবো, নিয়ে এসে আপনাদেরকে সুস্থতাও দিব এবং আপনার থেকে ঘটনা নিয়ে সেগুলো শেয়ার করতে পারলাম। তো আমরা এভাবেই কাজ করে যাচ্ছি রাসেল ভাইয়ের সাথে। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।